আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই আমাকে পরিষ্কারভাবে? আসসালামু আলাইকুম স্যার। জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই শুনতে পাচ্ছেন না একজন শুনতে পাচ্ছে শুধু? জি স্যার, স্যার শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, গ্রেট, গ্রেট। আচ্ছা, গতকালকে আমরা যতটুকু পড়েছিলাম আমাদের কারো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম আছে বা বুঝতে পারি না এমন কোনো বিষয় আছে? গতকাল পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম? দেখেন কারো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম আছে কিনা? থাকলে একটু কষ্ট করে বলতে হবে। বললে আমি সেটা ক্লিয়ার করে দিতে পারবো। কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে কিনা? গতকালকে আমরা এতটুকু পড়েছিলাম যে আমরা বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এর যেটা আছে সেটা হচ্ছে, আমি আবার বলছি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন একটা প্রসেস আছে। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে গিয়ে ইউনিয়ন অর্গানাইজিং, তারপর হচ্ছে নেগোসিয়েশন এবং ফাইনালি হচ্ছে গিয়ে এনফোর্সমেন্ট। আমি আবার বলছি, ইউনিয়ন অর্গানাইজিং, তারপর হচ্ছে নেগোসিয়েশন এবং ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে এনফোর্সমেন্ট। এই তিনটা স্টেপ আছে। এই তিনটা স্টেপ আপনাদেরকে কি করতে হবে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। সো এটা এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে কষ্ট করে একটু বলতে হবে আমাকে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন স্যার। গতকালকে আপনি বলেছিলেন সরকার বলতে আমরা বুঝি হচ্ছে সচিবকে। জি, সমপরিচালকের যদি এরকম কোনো ডেফিনিশন থাকে, সমপরিচালক বলতে আমরা আসলে কাকে বুঝি? এই জিনিসটা আমার কাছে শ্রম ক্লিয়ার না। শ্রম পরিচালক হচ্ছে আমাদের বাংলাদেশে একটা দপ্তর আছে। আমি আবার বলছি, আমাদের বাংলাদেশে একটা দপ্তর আছে। এই দপ্তরটা কাকে বলা হয়? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার। আমি আবার বলছি, ডিপার্টমেন্ট অফ লেবার। ঠিক আছে, এই দেখেন আমি আপনাকে দেখাই। ডল ডল ডট গভ ডট বিডি। এই যে দেখেন, এখানে দেখেন যে এখানে দেখবেন যে এই যে ওয়েবসাইটটা আপনাদেরকে আমি দেখাবো। দাঁড়ান একটা মিনিট। এই যে ডল, হ্যাঁ, এই ডলের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাতে গেলে আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখেন বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলোর অবস্থা খুব একটা বেশি ভালো না। তারপর আমি চেষ্টা করি, একটু সময় দেন আমাকে, আমি দেখি যে আপনাদেরকে দেখাতে পারি কিনা। এটার একজন মহাপরিচালক থাকেন, ঠিক আছে, এটার একজন প্রধান থাকেন উনি। আর যেটা হচ্ছে আমাদের যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটাতে যদি যান আপনি, এখানে দেখবেন যে একজন ভদ্রলোক, ওনাকে বলা হয় সচিব। আমাদের শ্রম সচিব বলতে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক যেটা করেন তিনি বেসিক্যালি, একটা মিনিট আমাকে একটু, একটু সময় দিবেন। এই দেখেন এখানে যে ইয়েটা আছে, এই যে আমরা যাকে বলছি, এই যে এখন বর্তমানে সচিবের পদটা খালি আছে। সো সচিব বর্তমানে এখানে নেই একজনও। সো এখানে যেটা হচ্ছে যে এখন এই সচিবের নিচে যিনি থাকেন অ্যাডিশনাল সেক্রেটারি, সেই অ্যাডিশনাল সেক্রেটারি এখন সচিবের দায়িত্বে আছে, বুঝতে পেরেছেন? আর এই জায়গাটাতে এই যে দলের যিনি প্রধান যে ব্যক্তি তাকে বলা হচ্ছে মহাপরিচালক। সো দুইজন ব্যক্তি, দুটো সংস্থা আলাদা আলাদা ভাবে তারা কি করে, লিড করে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে গিয়ে যে মহাপরিচালক থাকবে হচ্ছে ডল ডিপার্টমেন্ট অফ লেবারে, আর সচিব থাকবেন হচ্ছে মন্ত্রণালয়ে, ঠিক আছে? এই যে মন্ত্রণালয়টা আছে, এই মন্ত্রণালয়ে থাকবেন একজন সচিব। জি, বিষয়টা বোঝা গেল কিনা? আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন প্লিজ। বুঝতে পেরেছি স্যার। জি, সমপরিচালক বলতে তাহলে আমি পার্টিকুলারলি কাকে বুঝবো? এই দুইটা অধিদপ্তরের যে একজন হচ্ছেন সচিব, আরেকজন হচ্ছেন আহ, কি বলে, ডিপার্টমেন্ট অফ লেবার, যেটা ওইটার যে প্রধান, ওনাদের দুইজনকে কি আমি বুঝবো না সমপরিচালক দুইজনকে হিসেবে? না, একজনকে। এই যে দলের যিনি প্রধান থাকবেন, ডিপার্টমেন্ট অফ লেবারের যিনি প্রধান থাকবেন, তিনি হবেন গিয়ে আমাদের ভাষ্য অনুযায়ী যেটা হচ্ছে, তিনি হচ্ছেন মহাপরিচালক, ঠিক আছে? আর এইটার যিনি আমাদের যে মন্ত্রণালয়টা যিনি নিয়ন্ত্রণ করবেন, তিনি আসলে বেসিক্যালি হচ্ছেন যে, তাকে আমরা বলছি যে এই ভদ্রলোক হবেন আমাদের ভাষ্য অনুযায়ী তিনি হচ্ছেন গিয়ে সরকার বা সচিব, সচিব মহোদয়, ওনাকেই বলা হবে সরকার, ঠিক আছে? জি স্যার, এবার ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। জি, জি, কমল ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল। বলেন ভাইয়া প্লিজ। ১৭৫ শ্রমিকের যে সংজ্ঞা রয়েছে, জি, ২৬৫ অনুযায়ী শ্রমিকের যে জি, সংজ্ঞা,
জি তো এটা নিয়ে সবসময় ইন্ডাস্ট্রিতে একটা কনফিউশন থাকে, কে শ্রমিক না। তো এখন ওইখানে যখন অ্যাপ্লিকেশন করবে, ধরেন একটু সিনিয়র লেভেল যদি হয়, ধরেন অফিসার লেভেল বা এক্সিকিউটিভ লেভেল, তো সেটা ওনারা অ্যাকসেপ্ট করে কিনা শ্রমিক ভাই, হিসেবে? আমি বলি আপনাকে, গ্রামীণ ফোনের যারা আছেন, গ্রামীণ ফোন প্লাস হচ্ছে গিয়ে ভাইয়া, আপনি আমাদের যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রথম ম্যানেজারদের ট্রেড ইউনিয়ন ছিল হচ্ছে গিয়ে আমাদের দেশে অ্যাকসেঞ্চার লিমিটেড। ঠিক আছে, অ্যাকসেঞ্চারে কি ছিল, এনাদের অ্যাকসেঞ্চার লিমিটেডে বেসিক্যালি একজন ম্যানেজার ছিলেন হচ্ছে ট্রেড ইউনিয়নের নেতা। এবং আপনার যদি গ্রামীণ ফোনের কথা মনে পড়ে সেটাও আপনি জানেন। এবং আপনি যদি আরো একটা জায়গার কথা আপনাকে বলি আমি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে শেভরনে ফাইন্যান্স যিনি ম্যানেজার তিনি আসলে ট্রেড ইউনিয়নের কি সভাপতি। ঠিক আছে, সো ট্রেড জি ইউনিয়নের সভাপতি কি করবে, যে সিনিয়র ম্যানেজমেন্টও হতে পারে ভাইয়া। ঠিক আছে, জি এটা যে জি পারে না তা না। সো এই জন্য যেটা হয় ভাইয়া, যে এটা কনফিউশনের আসলে তেমন কিছুই নেই, যে ম্যানেজাররা ট্রেড ইউনিয়নের নেতা হতে পারে কিনা, পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাইয়া, বাস্তবতা আসলে খুব বেশি কঠিন বলতে কেন আমি এই কথাটা আপনাকে বললাম যে ভাইয়া বাস্তবতা খুব কঠিন, এর কারণটা হচ্ছে অন্য জায়গায়। কারণটা হচ্ছে আপনি দেখবেন আমাদের দেশে সাপোজ ধরেন এইচআর ম্যানেজার যদি ট্রেড ইউনিয়নের সভাপতি হয়, তাহলে ওই ফ্যাক্টরিটা চালানো আসলে কঠিন। বুঝতে পেরেছেন? এই জন্য সবাই আসলে কি করে, যে সবসময় সবাইকে বলে বেড়ায় যে না, ম্যানেজাররা ট্রেড ইউনিয়নের সভাপতি হতে পারবে না বা সেক্রেটারি হতে পারবে না, এরকমের জিনিসগুলো বলে বেড়ায়। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবতা হলো, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আইন অনুযায়ী কিন্তু এরা চাইলে কি করতে পারবে, যে ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এরা হতে পারে, এতে কোনো সমস্যা আইনগতভাবে নেই ভাইয়া। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি বিষয়টা? জি জি জি। যদি না ওই যে অথরিটি থাকে, মানে ওই সুপারভাইজারি ম্যানেজারি লোক। এই যে এখানে ভাইয়া বেসিক্যালি যেটা হচ্ছে, যে এখানে মনে রাখবেন আপনারাও এইভাবেই বলবেন, কারণ আপনাদের গায়ের উপরেই জিনিসগুলো এসে পড়বে। এই জন্য আপনারা স্বাভাবিকত আমরা বলি যে এরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। এরা কারা? এরা হচ্ছে গিয়ে পাহারাদার বা টহলদারি, তারপরে যেটা হচ্ছে যে নিরাপত্তা স্টাফ, অগ্নি নির্বাপক স্টাফ এবং গোপনীয় সহকারী যারা থাকে, এই 4 ধরনের লোক কি করতে পারবে না, ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারবে না। এছাড়া বাকি সবাই কি করতে পারবে, যে ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারবে, ইনক্লুডিং ম্যানেজার্স। কিন্তু এইটা আপনি কেউকে বলবেন না ভাইয়া, যে জি ম্যানেজাররা যে হতে পারে সেটার অনেক এক্সাম্পল আমাদের কাছে আছে এবং অনেকেই হচ্ছে। তো এই জিনিসটা ভাইয়া আপনি ক্লিয়ারলি একটু একটু যেটা করবেন, যে মাথায় রাখবেন। কিন্তু আপনি জানেন, কিন্তু আপনি এটা কেউকে কখনো বলবেন না। জি যদি জি বলেন তাহলে সেক্ষেত্রে জিনিসটা আসলে কি হয়, যে এটা আসলে একটা ম্যাসিভ আকারে একটা বাজে ইমপ্রেশন কি করবে, ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে দিবে। বুঝতে জি পেরেছেন? কিন্তু জি আপনারা যেহেতু ম্যানেজার, আপনাদেরকে যেহেতু আমি শিখাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা শেখাচ্ছি, আর কিছুই না। জি। ক্লিয়ার? থ্যাংক ইউ জি। জি ওয়ালাইকুম স্যার। স্যার আমার একটা আরেকটা প্রশ্ন ছিল। স্যার আরেকটা বিষয় স্যার জি একটু বলেন কোশ্চেন স্যার, করতে চাই। প্লিজ। সেটা জি হচ্ছে বলেন স্যার। আপনার 2-65 ওখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আপনার তদারকি কর্মকর্তা, ব্যবস্থাপনা বা হচ্ছে তদারকি কর্মকর্তা ইহা শ্রমিকের অন্তর্ভুক্ত হইবে না। আসলে স্পেসিফিক তদারকি কর্মকর্তা বলতে আমরা কাকে ইন্ডিকেট করব স্যার? শোনেন, এইগুলা নিয়ে আমি বিষয়টা এখন একটু আপনাদের সঙ্গে কথা বলবো না, কারণ এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কথা। এগুলো আসলে বইয়ে যেভাবে দেয়া আছে, ঠিক আছে। এখন তদারকি কর্মকর্তা যদি আপনি আমাকে বলেন, এখন ধরেন আপনি বলছেন যে আপনি একজন তদারকি কর্মকর্তা, ধরেন আপনি বললেন, ঠিক আছে, যে আপনি একজন তদারকি কর্মকর্তা। কিন্তু তদারকি কর্মকর্তা যদি আপনি কি করেন, এটা দেখতে যান, আমাদের আইন অনুযায়ী দেখতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি যাবেন হচ্ছে বিধিমালায় দেখবেন তদারকি কর্মকর্তার অনেকগুলো ক্ষমতা দেয়া আছে। সো এখন এই তদারকি কর্মকর্তার ওই ক্ষমতাগুলো বাংলাদেশে কেউ পায় না। যেমন ধরেন আপনি বলতে পারেন যে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, বা আপনি বলতে পারেন একজন ম্যানেজারিয়াল লোক, আপনি ধরেন এইচআর ম্যানেজারের অনেকগুলো ক্ষমতা দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ওই ক্ষমতাগুলো কি কি। একটা হচ্ছে গিয়ে তার স্যালারি নির্ধারণ করা, সে মানুষ রিক্রুট করতে পারবে, সে ফাইনাল সেটেলমেন্ট তৈরি করে দিতে পারে। কিন্তু আপনি দেখেন তো বাস্তবিক অর্থে বাংলাদেশে একজন এইচআর ম্যানেজার একজন এমপ্লয়ির স্যালারি নির্ধারণ করতে পারে না। কি করতে হয়, তাকে এমডির কাছে যাইতে হয়, স্যার ওকে কয় টাকা স্যালারি দিবেন। তারপরে হচ্ছে গিয়ে বাস্তবিক অর্থে আপনি দেখবেন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এমপ্লয়ি ফাইনাল সেটেলমেন্ট কি করে, মালিকরা আটকে দেয়। আপনারা কি করতে পারেন, এই বিষয়ে কোনো কাজই আপনারা করতে পারেন না, বা আপনারা এটার কোনো কিছু করারই ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় না। বুঝতে পেরেছেন? সো এই ধরনের অনেকগুলো বিষয়
আছে, তো আমি ওগুলো নিয়ে কথা বলতে যাব না, কারণ হচ্ছে এইটা অলরেডি হাইকোর্ট বিভাগে সেটেলড যে মালিক ব্যতীত বাকি সবাই হচ্ছে কি যে শ্রমিক, ঠিক আছে। তো এর বাহিরে আপনাদেরকে যে জিনিসটা বোঝানো হচ্ছে এই যে 2-65-তে যে কথা, এগুলো আসলে ভূগোল বোঝানো হচ্ছে। ভূগোল কেন? কারণ এটা বাংলাদেশের কয়েকজন অ্যাডভোকেট আছেন, ওনারা কেউ বলেন যে ওনারা শ্রম আইন লিখেছেন, কেউ বলেছে শ্রম আইন ওনারা পয়দা করেছেন, ওনারা তৈরি করেছেন, অনেক কিছু বলে। যদিও এই কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি এটা জাজমেন্টে যাব না, আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলবো যেটা হচ্ছে শ্রম আইন অনুযায়ী, আমি আবার বলছি শ্রম আইন যেটা আছে সেই অনুযায়ী মনে রাখবেন যে মালিক ব্যতীত বাকি সবাই শ্রমিক, ঠিক আছে। এই কথাটা শুধু মনে রাখবেন, এর বাহিরে আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমি মনে হয় আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি, আমি আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে হবে কি জিনিসটা নিয়ে একটা বিতর্কের তৈরি হবে, বুঝতে পেরেছেন। সো আপনারা আপনাদের মতো করে জিনিসটা মাথায় রাখেন, আর কিছুই না। জি বলেন প্লিজ, জি স্যার, আর আমার কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে ওই যে পাহারাদার বা অগ্নি নিরাপত্তা স্টাফ, এটা বলতে তো অগ্নি নিরাপত্তা যারা অফিসার বা আরো ঊর্ধ্বতন যারা আছে ওরা ছাড়া তো, বুঝিনি ভাইয়া, আবার বলেন। মানে ওখানে যে যে যারা ট্রেনিং করতে পারবে না, পাহারাদার বা অগ্নি নিরাপত্তা স্টাফ যেটার কথা বলছেন, এই স্টাফ বলতে তো অগ্নি নিরাপত্তা কর্মকর্তা যারা আছে ওরা ব্যতীত তো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল, ওই বলেন। স্টাফ বা কোনো সদস্য এবং পরে যে লেখা আছে গোপনীয় সহকারী, এই জি ব্যাপারটা একটু ডিটেলস বলবেন কি? ভাই, গোপনীয় সহকারী বলতে আপনি আপনার প্রতিষ্ঠানে দেখবেন সেক্রেটারিরা থাকে না, বিভিন্ন সেক্রেটারি থাকে কিনা, কোম্পানি সেক্রেটারি, যারা কোম্পানির কনফিডেন্সিয়াল বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদেরকে বেসিক্যালি এই শ্রেণীটার মধ্যে ফেলা হচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আচ্ছা, বস এরপরে যে বস কালকে বস একটা মিনিট বস, বলেন বলেন কালকে বলেন। একটা লিংক কালকে একটা লিংক শেয়ার করছিলেন যে ওই যে অনেক কিছু দেখাইছিলেন ওই লিংকটা থেকে, যে ওয়ার্কার কমপ্লেন করলে সেটা আমরা কোথায় দেখতে পারবো আর কি। ওটা তো ওয়ার্কের বলছিলেন লিংকটা দিয়ে মানে দিছিলেন এটা নাকি এখন এটা পাই? বেসিক্যালি আমি একটা দেখেন একটা লিংক দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা লিংক দেয়া আছে। ওই লিংকটা থেকে আপনি দেখতে পাবেন যে এমপ্লয়িরা যদি আপনার এখানে ট্রেড ইউনিয়ন আবেদন করে, তাহলে সেক্ষেত্রে এই ডিটেলস গুলো আপনি এই জায়গা থেকে পাবেন, ঠিক আছে। বস ওই লিংকটা তো কাজ করতেছে না আসলে। কে বসে কাজ করতেছেন? আপনি ফোন থেকে করছেন বলে হচ্ছে না। আপনি ও যেটা হ্যাঁ করবেন হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি এটা আইপি অ্যাড্রেসটা ট্রাই করবেন হচ্ছে কি আপনার কম্পিউটার থেকে, তাহলে ও দেখবেন যে এটা আচ্ছা সুন্দর করে ঠিক চলে আছে আসবে। বাকিদের ঠিক জিজ্ঞাসা আছে করেন, অনেকেই এটা ওকে ব্যবহার করতে পারছে। ফোনেও হয়, কিন্তু ফোনে অনেক সময় ব্রাউজার অ্যাক্টিভেটেড থাকে না, এই জন্য এটা অনেক সময় হয় না, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা ওকে জি ঠিক আছে থ্যাংক জি, বলেন আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, গতকালকের যে বিষয়টা আলোচনা হয়েছে, আপনার এনফোর্সমেন্টটা যদি একটু বুঝাইতেন আর একটু, আর কোনটা? চার্টার অফ ডিমান্ডটা চার্টার অফ ডিমান্ড, এনফোর্সমেন্ট। চার্টার অফ ডিমান্ডটা বোঝানোর আসলে খুব বেশি কিছু নাই। চার্টার অফ ডিমান্ডটা খুব সহজ, আমি আবার বলছি চার্টার অফ ডিমান্ডটা হচ্ছে খুব সহজ। খুব সহজ বলতে জিনিসটা কি বোঝায়? চার্টার অফ ডিমান্ডটা হচ্ছে একজন এমপ্লয়ি কি করতে পারবে, যে মালিককে দাবিনামা দিতে পারবে। আমি আবার বলছি যে একটা সিবিএ কি করতে পারবে, মালিককে দাবিনামা দিতে পারবে। এই দাবিনামার মধ্যে যা যা লেখা থাকবে সেটাই হচ্ছে গিয়ে আপনার চার্টার অফ ডিমান্ড। অর্থাৎ আপনার চার্টার অফ ডিমান্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে দাবিনামা। সবাই একটু মাইকটি অফ রাখবেন প্লিজ, আপনারা অনেকে কথা বলছেন, ব্যাকগ্রাউন্ড কথাগুলো আমাদের কাছে আসছে, সো এটা একটু লক্ষ্য রাখবেন। আপনার যে বিষয়টা আমি বলছিলাম যে চার্টার অফ ডিমান্ডটা হচ্ছে, এবং আপনাদেরকে আমি একটা ফাইলও গতকালকে শেয়ার করেছি, দেখেন সেখানে কি করা হয়েছে যে তারা তাদের দাবিটা লিখে দিয়েছে। এই যে দেখেন এখানে এক পাশে তাদের দাবিটা লেখা আছে, এই যে দাবিটা দেখেন, এই যে দাবি দেখছে, এই যে বাম পাশে যে লেখাগুলো এগুলো হচ্ছে দাবি, এবং দাবি অনুযায়ী কি করা হয়েছে যে সেখানে যখন রোয়েদাদ সাইন করা হয়েছে, এটা কিন্তু রোয়েদাদ, এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে রোয়েদাদ, এই রোয়েদাতের এক পাশে কি আছে, দাবি নামার লেখা আছে, এই দাবিগুলোকেই বেসিক্যালি চার্টার অফ ডিমান্ডে এইভাবে করে লেখা হয়, ঠিক আছে। এর বেশি কিছুই না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। জি আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। মনে রাখবেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে স্কোপের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে। একটা হচ্ছে রিলেশনশিপ অ্যামং এমপ্লয়িজ, বিটুইন এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার সুপিরিয়র অর ম্যানেজার্স। একটা কথা মনে রাখবেন যে চার্টার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সর্বপ্রথম শুরু হয় হচ্ছে গিয়ে এমপ্লয়ি
ভার্সেস এমপ্লয়ি থেকে শুরু হয়। আমি আবার বলছি এমপ্লয়ি ভার্সেস এমপ্লয়ি থেকে প্রথমে কি হয় যে চার্টার অফ আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা শুরু হয়। যেমন আপনি আমার কো ওয়ার্কার, ঠিক আছে, অর্থাৎ আমি একজন এক্সিকিউটিভ, আপনি একজন এক্সিকিউটিভ, বা আমি একজন ওয়ার্কার, আপনি একজন ওয়ার্কার। আমাদের দুজনের মধ্যে রিলেশনশিপটা কেমন সেটা থেকে কি হয় ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপটা শুরু হয়। এক। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে আমার সঙ্গে আমার বস বা আমার ম্যানেজারের সম্পর্ক কেমন, এটাও কি হচ্ছে দিস ইজ অলসো পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। অর্থাৎ একটা অর্গানাইজেশনের মধ্যে ইন বিটুইন যেটা হয় যে যে যতগুলো পার্টিজ আছে, আমি আবার বলছি যতগুলো পার্টিজ আছে তাদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আসলে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলা হয়। অর্থাৎ এমপ্লয় টু এমপ্লয়, এমপ্লয় টু ম্যানেজার, এই যে এদের মধ্যে যে ইন্টারনাল যে রিলেশনশিপটা সেটা কি হচ্ছে স্কোপ অফ কি আসে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে আসে। তারপরে বলেছে যে কালেকটিভ বার্গেনিং যেটা আছে আমাদের কালেকটিভ রিলেশনস বিটুইন ট্রেড ইউনিয়নস ম্যানেজমেন্ট অ্যান্ড সো কল্ড ইউনিয়ন ম্যানেজমেন্ট রিলেশনশিপ। অর্থাৎ এরপরে যখন এমপ্লয় টু এমপ্লয় থেকে এমপ্লয় ভার্সেস ম্যানেজার চলে আসে, তারপরের যে স্টেপটা আসে সেটা হচ্ছে গিয়ে ট্রেড ইউনিয়ন ভার্সেস কি হচ্ছে ট্রেড ইউনিয়ন ভার্সেস হচ্ছে ম্যানেজমেন্ট। আমি আবার বলছি ট্রেড ইউনিয়ন ভার্সেস ম্যানেজমেন্ট। এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে কালেকটিভ রিলেশনশিপ অ্যামং ট্রেড ইউনিয়ন, এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড গভর্নমেন্ট। অর্থাৎ যখনই আপনি কি করলেন প্রথম রিলেশনশিপটা কি করলাম এমপ্লয় টু এমপ্লয়, তারপরের রিলেশনটা হচ্ছে ট্রেড ইউনিয়ন থেকে ম্যানেজমেন্ট, এবং তার পরবর্তী স্টেজটা আসলো ট্রেড ইউনিয়ন ভার্সেস হচ্ছে গিয়ে এমপ্লয়ার্সদের অ্যাসোসিয়েশন প্লাস হচ্ছে গিয়ে গভর্নমেন্ট। অর্থাৎ তখন কি হচ্ছে যে একদম লার্জার স্টেজে গিয়ে এটা কি হবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা কাজ করবে। যেমন ধরেন আপনার দুইজন এমপ্লয়ের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে, এটা কি থাকবে, এটা ইনসাইড অর্গানাইজেশনে থাকবে। কিন্তু একটা অর্গানাইজেশনে যখন কি হয় যে ট্রেড ইউনিয়নের সঙ্গে ম্যানেজমেন্ট সম্পর্কটা খারাপ হয়, তখন কি হয় যে এই জিনিসটা চলে যায় হচ্ছে কার কাছে, তখন দেখবেন যে আমি আপনাকে একটা বাস্তবিক উদাহরণ দিই। সাপোজ ধরেন আপনার অর্গানাইজেশনে হয়তোবা দুইটা ট্রেড ইউনিয়নের নেতাদের মধ্যে যখন সমস্যা হয় তখন এটা মালিক কি করে মাঝখানে বসে মালিক এটা সমাধান করে। কিন্তু একটা জিনিস হয় কি যদি মালিকের সঙ্গে ট্রেড ইউনিয়নের সম্পর্কটা খারাপ হয় তখন দেখবেন এটার মাঝখানে চলে আসে কারা, দেখবেন বিজিএমইএ বিকেএমইএ চলে আসে। অথবা যদি বিজিএমইএ বিকেএমইএ ওটা সামলাতে না পারে, অর্থাৎ মালিকদের সংগঠনগুলিও যদি সামলাতে না পারে, অর্থাৎ মালিকের সঙ্গে যখন ট্রেড ইউনিয়নের সম্পর্ক খারাপ হয় তখন মালিকরা কি করে, মালিকরা স্বাভাবিকত তার যে নেতা যারা আছে তার পক্ষের যে লোকজন আছে তাদেরকে কি করে ইনভাইট করে যে সমস্যাটা সমাধান করার জন্য। যখন দেখবেন যে বিজিএমইও ফেল করতেছে তখন সেটার মধ্যে দেখবেন স্টেপ ইন করতেছে কে, দেখবেন গভর্নমেন্ট এটার মধ্যে স্টেপ ইন করছে। যখনই গভর্নমেন্ট এটার মধ্যে স্টেপ ইন করে ফেলে তখন কিন্তু সেক্ষেত্রে কি হয় যে আপনারা আসলে কোনো জায়গা থাকে না অন্য কোথাও যাওয়ার, কারণ গভর্নমেন্ট নিজেই কি হয়ে যায় এটার সঙ্গে ইনভলভ হয়ে যায়। সো এই জন্য মনে রাখবেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে এই যে তিনটা ইন্ডিভিজুয়াল পার্টি সবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে। অর্থাৎ এমপ্লয়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে, আপনার ট্রেড ইউনিয়নের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকতে হবে, আপনার গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে তাদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকতে হবে। এখন ধরেন আপনি কি করলেন আপনার সম্পর্ক এমপ্লয়ের সঙ্গেও ভালো, ট্রেড ইউনিয়নের সঙ্গেও ভালো, সরকারের লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো না, দেখবেন যে আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখনই যেটা হবে যে সম্পর্কটা কি হতে থাকবে আস্তে আস্তে খারাপ হতে থাকবে। আমি আবারও বলছি যেটা হচ্ছে যে আপনার সম্পর্কটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে, তখন আর সম্পর্কটা কি থাকবে না যে ভালো জায়গায় সম্পর্কটা থাকবে না, অর্থাৎ সম্পর্কটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দেখবেন যে সম্পর্কটা ডিট্রয়েট করতেছে। বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনাকে কি করতে হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টির সাথে আপনার সম্পর্কটা কি হতে হবে বাধ্যতামূলক ভাবে ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে এন্ড অফ দ্য ডে কি হবে যে আপনার জিনিসটা আসলে আপনার জন্য কি হবে যে একটু বুমেরাং হবে বা আপনার জন্য কাজ করতে একটু ডিফিকাল্ট হবে। আপনার ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করতে যাবেন তখন প্রত্যেকটা জায়গায় আপনি একটু ডিফিকাল্টি ফেস করবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা কিন্তু আপনাকে কেয়ারফুললি যেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে। সো আমি আশা করি যে জিনিসটা আপনি বুঝতে পারবেন যে যখন আপনি কাজ করতে যাবেন তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টির কি থাকতে হবে যে ইনভলভমেন্ট আপনার এটার সঙ্গে থাকতে হবে, আদারওয়াইজ আপনার পক্ষে কাজ করা একটু ডিফিকাল্ট হবে। কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে কিনা বা বুঝতে পারেননি এমন কোনো বিষয় আছে কিনা থাকলে একটু বলবেন প্লিজ আমাকে। জি শুনতে পাচ্ছেন?
জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছে? কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেনি এমন কোনো বিষয় কি কারো কাছে আছে? যদি না থাকে না তাহলে স্যার। থাকলে বলবেন, যদি না থাকে তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি। এবার আসেন, ওকে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে সরকারের স্যার আমি ভূমিকা একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বলেন please। একই ফ্যাক্টরিতে কি একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে? একাধিক ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরিতে আমি গতকালকে বলেছি, আপনি কি গতকালকে ক্লাস অ্যাটেন্ড করেছিলেন স্যার? অ্যাটেন্ড করেছিলাম, বাট আমি পুরোটা করতে পারি নাই। আচ্ছা, পুরোটা করতে পারেন না, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। দেখেন, এই যে আমাদের এখানে বলা আছে, আমাদের আইনে একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 3টা ট্রেড ইউনিয়ন থাকতে পারে বর্তমান আইন অনুযায়ী। এই আইনটা চেঞ্জ হচ্ছে, সামনে একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 5টা পর্যন্ত ট্রেড ইউনিয়ন করার ক্ষমতা দিতে চাচ্ছে সরকার। ঠিক আছে, আই এম নট শিওর যে গভর্নমেন্ট এটা দিবে কিনা বা আদৌ কখন দিবে বা কিভাবে দিবে, সেটা গভর্নমেন্টের বিষয়। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে কারেন্ট কি আছে। কারেন্ট যেটা আছে, একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 3টা ট্রেড ইউনিয়ন হতে পারে। ঠিক আছে, রেফারেন্স পেয়েছেন স্যার? তমাল ভাই, একটু কোশ্চেন করতাম। জি তবে জি ভাই সেক্ষেত্রে বলেন। কি মানে যদি এমপ্লয়ি সাইজ যদি 3000 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে তো 2টা ট্রেড ইউনিয়ন করা যায়, রাইট? আর 5000 হলে 3টা। ভাইয়া, এখানে কোনো এমপ্লয়ি সিলিং দেয়া হয় নাই, শুধু বলা হয়েছে একটা প্রতিষ্ঠানের 20% এমপ্লয়ি একত্রিত হয়ে, এই দেখেন আমি আপনাকে সেকশন গুলো পড়ে পড়ে জি শোনাই। জি, ওটা আমি জানি তমাল ভাই, ওটা জি আমি দেখেছি। এখন কনফিউশনের জায়গাটা হচ্ছে, যদি একটু ক্লিয়ার করে ধরেন, আপনি যেটা এখানে আছে প্রতিষ্ঠান পুঞ্জ, রাইট? তো প্রতিষ্ঠান পুঞ্জর ক্ষেত্রে যদি কনসিডার করা হয় গ্রুপ অফ তার আগে বলা কোম্পানিজ। আছে এটা ভাইয়া, দেখেন, কোন প্রতিষ্ঠানে অথবা প্রতিষ্ঠান পুঞ্জে জি কোন জি, সময়ে 3টির অধিক রেজিস্ট্রেশন প্রদান করা যাইবে না। রাইট। তো সেক্ষেত্রে গ্রুপ অফ কোম্পানিজ এর ক্ষেত্রেও কি আমার 3টার না, বেশি কি আপনি ট্রেড ছোট্ট একটা ইউনিয়ন ভুল হবে? করছেন ভাইয়া। ভুলটা কি আমি আচ্ছা, বলবো? সরি, আমি হ্যাঁ, আপনাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে আপনাকে জিনিসটা শেখানোর জন্য। শিওর শিওর, থ্যাংক ইউ। ভুলটা হচ্ছে গিয়ে ভাইয়া, যে আপনার এখানে আপনি ভাবছেন যে প্রতিষ্ঠান পুঞ্জ বলতে বোঝায় আমার গ্রুপ অফ কোম্পানিজ বোঝাচ্ছে। আপনি কি এটা বুঝতে পারছেন ভাইয়া? জি জি জি, আচ্ছা, তো দুঃখজনক হলেও সত্যি ভাইয়া, যেটা হচ্ছে প্রতিষ্ঠান পুঞ্জ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার এটা তো এলাকা। ফেডারেশন কে মনে হয় রেকমেন্ড না করে এই না ধরনের। ভাইয়া, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যে এলাকায় থাকেন ভাইয়া, যে এলাকায় আপনি থাকেন, জি দেখবেন আপনার ওই এলাকায় অনেকগুলো নন ফর্মাল, আমি আবার বলছি, শব্দটা হচ্ছে নন ফর্মাল, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে নন ফর্মাল, অর্থাৎ হুইচ আর নট ফর্মাল ইন্ডাস্ট্রিজ। লাইক, এখন আমি বলে দেই, আপনার এখানে লন্ড্রি আছে না ভাইয়া? আপনার এলাকায় লন্ড্রি, জি জি ভাইয়া লন্ড্রি আছে আপনার জি এলাকায় ভাইয়া। যেটা হচ্ছে রিক্সা, ভ্যান, তারপরে হচ্ছে ঠেলা গাড়ি, তারপরে হচ্ছে আপনার এখানে ধরেন ফার্নিচারের দোকান, এগুলো আছে না ভাইয়া? জি জি জি। এবং গার্মেন্টস যদি হয় তাহলে 100 শ্রমিকের নিচে যদি কি হয়, গার্মেন্টস এর যদি ওয়ার্কার হয়, তাহলে এরা কি করবে জানেন ভাইয়া? এরা তখন আর একটা প্রতিষ্ঠান কি করতে পারে না। ধরেন একটা প্রতিষ্ঠানে যদি একটা মুদি দোকানে 5 জন শ্রমিক কাজ করে, তো 5 জন মিলে একটা ট্রেড ইউনিয়ন তারা করতে পারে না। কি করে তখন জানেন? এই যে দেখেন, এই জায়গাতে বলা আছে, এই যে প্রতিষ্ঠান পুঞ্জ ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, এখানে বলেছে দেখেন যে এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান পুঞ্জ একটি প্রতিষ্ঠান বলিয়া বিবেচিত হইবে এবং প্রতিষ্ঠান পুঞ্জের অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠানে কোন স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন গঠন করা যাইবে না। এবং তারপরে দেখেন বলেছে, এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে প্রতিষ্ঠান পুঞ্জ বলিতে কোন নির্ধারিত এলাকায় একই প্রকারের কোন নির্ধারিত শিল্পে নিয়োজিত এবং অনধিক 20 জন শ্রমিক নিযুক্ত আছেন এইরূপ সকল প্রতিষ্ঠানকে বুঝাইবে। এখন বোঝেন, আপনার এলাকায় যে যে ইয়াটা আছে, যেটা হচ্ছে যে রিক্সার গ্যারেজটা আছে, এই রিক্সার গ্যারেজে যদি 20 জন এমপ্লয়ি থাকে, একটা ফার্নিচারের দোকান আছে সেখানে 20 জন এমপ্লয়ি যদি থাকে, এই 20 জন, ধরেন আপনার এলাকায় 20টা ট্রাক স্ট্যান্ড আছে, এই 20টা ট্রাক স্ট্যান্ডের সব ড্রাইভাররা মিলে তারা কি করতে পারবে, যে তারা একটা ইয়া করতে পারবে, যে একটা প্রতিষ্ঠান পুঞ্জ গঠন করতে পারবে। এই প্রতিষ্ঠান পুঞ্জ মানে এইটা না ভাইয়া যে আমরা যেটা বুঝি যে গ্রুপ অফ কোম্পানিজ না। আপনার এই নির্দিষ্ট এলাকার যে এই নন ফর্মাল সেক্টর, অর্থাৎ যেখানে ন্যূনতম 20 জন এমপ্লয়ি কাজ করে, অনধিক যে 20 জন এমপ্লয়ি যদি আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাহলে তারাই কি করতে পারবে, একত্রিত হয়ে তারা এই ইয়েটা গঠন করতে পারবে, যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান পুঞ্জটা গঠন করতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? যে থ্যাংক ভাইয়া ইউ, প্রশ্ন থ্যাংক ইউ করেছিলেন, তমাল উত্তর ভাই। পেয়েছেন কিনা ভাইয়া? জি এই জি, দেখেন, থ্যাংক এখন ইউ। আপনাকে আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে কি বলা আছে, আর একটু পরি সামনের দিকে, আরো ক্লিয়ার হয়ে যাবে।
উপধারা 2 এ যাহা কিছুই থাকুক না কেন, কোন নির্ধারিত এলাকায় নিম্নবর্ণিত যে কোনো শিল্প পরিচালিত সকল প্রতিষ্ঠান উহাদের প্রত্যেকটিতে নিযুক্ত শ্রমিক সংখ্যা যাহাই থাকুক না কেন উক্ত এলাকায় একটি প্রতিষ্ঠান পুঞ্জ বলিয়া গঠিত হইবে। এর মধ্যে বলেছে কি, বাস, মিনি বাস, কাভার্ড ভ্যান ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন যান্ত্রিক পরিবহন, এই জায়গায় যে লোকগুলো থাকবে তারা, রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন অযান্ত্রিক সড়ক পরিবহন। তারপরে বলেছে ব্যক্তি মালিকানাধীন অভ্যন্তরীণ নৌ পরিবহন। তারপরে আসেন যেটা হচ্ছে গিয়ে অনন্য 10 জন নিয়োজিত দর্জি ও পোশাক প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারী শিল্প, চা শিল্প, জুট শিল্প, চামড়া শিল্প, বিড়ি শিল্প, এইভাবে দেখেন এখানে একটা লিস্ট দেয়া আছে ভাইয়া, ঠিক আছে। এরপরেও বলে দিয়েছে সরকার যদি জাতীয় স্বার্থে উচিত বলিয়া মনে করেন তাহা হইলে সরকার গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা উক্তরূপ শিল্পের তালিকা সহিত একটি অন্য কোন শিল্প যোগ করিতে পারিবেন। অর্থাৎ এগুলো তো থাকবেই ভাইয়া, এর সাথে আরো কি করতে পারবে, যে সরকার চাইলে যোগ করতে পারবে। এখন বুঝতে পেরেছেন প্রতিষ্ঠান পুঞ্জর আইডিয়া ভাইয়া ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে ভাইয়া? অনেকটাই ক্লিয়ার, জি স্যার, অনেক ক্লিয়ার। কনফিউশন ছিল। জি, আচ্ছা, এখন থেকে এটা কিন্তু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ না, বিষয়টা হচ্ছে 20 জন এমপ্লয়ি ন্যূনতম যে সকল মানে অনধিক 20 জন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠানে কাজ করবে আপনার এলাকায়। আর সিনেমা হলে লোক আছে এখন ধরেন 3 জন করে, 20টা সিনেমা হল একই ওয়ার্ডে আছে, তাহলে ওই 20টা সিনেমা হলে সবাই মিলে কি করতে পারবে, একটা প্রতিষ্ঠান পুঞ্জ গঠন করতে পারবে। ক্লিয়ার ভাইয়া? বাট সেটা সিমিলার ভার্টিক্যাল হতে হবে, রাইট? সিমিলার ভার্টিক্যাল হইতে হবে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে চামড়া শিল্পে একটা ট্রেড ইউনিয়ন আছে, দিস ইজ ভেরি স্ট্রং ট্রেড ইউনিয়ন, বুঝতে পেরেছেন? এরকমের আর কি। আচ্ছা, তাহলে আমি যদি একটা কোশ্চেন করি, ধরেন একটা গ্রুপ অফ কোম্পানিজ বাট মাল্টিপল ভার্টিক্যাল, তো ধরেন আরএমজি সেক্টরে তার 3টা ফ্যাক্টরি আছে, ওকে? সো 3টা ফ্যাক্টরি টোটাল কিউমুলেটিভ ওয়ার্কারকে কনসিডার করে 20% ধরে ট্রেড ইউনিয়ন ম্যাক্সিমাম ওইটা 3টা না করতে ভাইয়া, পারবে, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। আপনি রাইট? যখন দেখবেন একটা প্রতিষ্ঠান হয় ভাইয়া, ঠিক আছে, একটা প্রতিষ্ঠান যখন হয়, যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা আলাদা একটা এক্সিস্টেন্স থাকে। বাংলাদেশে কিন্তু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলতে কিছুই নেই। কোনো আমি আবার বলি, এন্টিটি নাই, গ্রুপ অফ কোম্পানিজ কোনো এন্টিটি নেই, বলতে রাইট? কিছুই নেই। এটা কি করে, যে একটা গ্রুপের আন্ডার একই মালিকের হয়তোবা 5টা বা 10টা ফ্যাক্টরি থাকে। না, আমি তখন ভাই ওইটা বলি না, আমি যেটা আপনি কেবল বললেন, ধরেন পার্টিকুলার লিমিটেড, ধরেন সে একটা যে কোনো একটা কোম্পানি, তার 3টা ফ্যাক্টরি আছে, সো 3টা ফ্যাক্টরিতে সিমিলার বিজনেস, আরএনজিতে খুব কমন হয় 3টা বিল্ডিং এ। সো 3টা বিল্ডিং এর ওই বিজনেস ইউনিটের আন্ডারে যত ম্যান পাওয়ার আছে সেটার কিউমুলেটিভ 20% কনসিডার করেই তো ট্রেড ইউনিয়ন তৈরি করতে হবে, রাইট? না ভাইয়া, আপনার এইটা না, এটা হচ্ছে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা ইউনিটের 20% করে। তার মানে আপনার যদি 3টা ফ্যাক্টরি থাকে তাহলে যেটা হবে ভাইয়া, আপনার এখানে টোটাল 9টা ট্রেড ইউনিয়ন হতে পারে। বাট সেক্ষেত্রে যদি বিজনেস ইউনিট একটাই থাকে, ফ্যাক্টরি 3টা থাকলে প্রবলেম কি? হ্যাঁ, কিন্তু বিজনেস ইউনিট যদি ভাই একটা থাকে, অর্থাৎ একটাই লিমিটেড কোম্পানি থাকে, এবং যেটা হচ্ছে যে ওই একটার আন্ডারে যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার 3টা ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ হতে পারে। মানে দেখা যায় যে ভাই, মানে ধরেন আরএমজি তে আমি যদি চিন্তা করি নিট কম্পোজিট, যেটা ধরেন ডাইং এর জন্য একটা সেপারেট ফ্যাক্টরি, হ্যাঁ স্পিনিং এর জন্য একটা সেপারেট ফ্যাক্টরি, বাট হ্যাঁ, মালিক তো একজনই, এবং মালিক একজনই। জি বলেন। সেক্ষেত্রে ফ্যাক্টরি ওয়াইজ কি আপনি 3টা বলছেন ম্যাক্সিমাম, না টোটাল 2টা কনসিডার করেই 3টা হবে ম্যাক্সিমাম? ভাইয়া যেটা হচ্ছে যে আপনার ধরেন ডাইং একটা ফ্যাক্টরি, এটার নাম হচ্ছে ধরেন এবিসি ডাইং ফ্যাক্টরি লিমিটেড, ঠিক আছে। আবার ধরেন পাশেই একটা হচ্ছে গিয়ে এবিসি সুইং ফ্যাক্টরি লিমিটেড। না, আর এর ফ্যাক্টরির পাশে নেম ডিফারেন্ট নাই কমল ভাই, আমি হ্যাঁ? ওইটাই বুঝাতে যাচ্ছি, ফ্যাক্টরির নেম ডিফারেন্ট না। ধর একটা ফ্যাক্টরিতে ডাইং এর প্রোডাকশন হয়, আরেকটা রেজিস্টার্ড 3টা কোম্পানি আর একটা কোম্পানি, একটা কোম্পানি, রেজিস্টার্ড একটা, একটা কোম্পানি হলে আপনি 3টাই করতে পারবেন, বুঝতে এক্স্যাক্টলি, পারছেন ভাইয়া? সেটাই বলতে পারছি, জি জি জি, রেজিস্টার্ড একটাই বাট ফ্যাক্টরি ধরেন 3টা, রাইট, সেটা ওকে বলছি। ওকে, এখন আমি ক্লিয়ার। এখানে তবে এখানে মূল বিষয়টা হচ্ছে বিজনেস লাইসেন্স। লিমিটেড কোম্পানি 3টা আলাদা আলাদা রেজিস্টার, তাহলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কি হবে, ম্যাক্সিমাম যে 3টা করে union পারবে, রাইট? জি বাট একটা ইউনিটের আন্ডারে যতগুলো ফ্যাক্টরি থাকুক না কেন ম্যাক্সিমাম 3টা ট্রেড ইউনিয়ন করতে পারবে, জি জি এটাই বলছি আর কি। জি জি জি, থ্যাংক ইউ জি। বলেন, আপনাদের আর কার কি প্রশ্ন আছে?
বলেন। আচ্ছা, আপনারা অনেকেই একটা মেসেজ পাঠাচ্ছেন গ্রুপে বা জিজ্ঞাসা করছেন যে রেকর্ডিং কি অবস্থা। দেখেন, আমি আসলে একটা কথা বলি, আমার জীবদ্দশায় প্রথম যখন আমি অনলাইন ট্রেনিং করানো শুরু করি, তখন আসলে আমি আসলে খুব একটা বিটার এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছিলাম। অর্থাৎ আপনারা দেখবেন আমরা যখন রেকর্ডিংটা দেই, রেকর্ডিং দেওয়ার পরে কি করে, এইটা প্রসেস হয়ে এই ভিডিওগুলো আসে। তো আমার যেটা হচ্ছে যে এরপরে যেটা হয়েছিল যে আমি যখন প্রসেস হওয়ার পরে ভিডিওটা আসার কথা, ওইটা আর আসেনি। তো এটা প্রথম দিকের কথা বলতেছি আমি, 2019 এর দিকের কথা বলছি। সো তারপরে মোটামুটি আমার সঙ্গে বেশ কয়েকজন আমাদের পার্টিসিপেন্ট বেশ মিসবিহেভ করে। এর মধ্যে একজন মিলিটারির মেজর সাহেব ছিলেন, হি ওয়াজ সো রুড। এবং তারপর থেকে আমি আসলে ডিসিশন নিয়েছি, আমি আসলে আমার ক্লাস রেকর্ডিং আমি কোনো ইয়েকে দিব না, মানে কোনো পার্টিসিপেন্টকে আমি নিজে রেকর্ড করে দিব না। এটা আমি একদম প্রথম থেকে, ইভেন যারা অ্যাডমিশনের সময় আমাকে জিজ্ঞাসা করেছেন তাদেরকে আমি স্ট্রেট নিষেধ করেছি যে স্যার আমি এই জিনিসের দায়িত্ব নিতে পারবো না। তো আপনাদের যদি কারো রেকর্ডিং প্রয়োজন হয়, দয়া করে আপনারা নিজেরা কি করবেন, রেকর্ড করবেন। এই যে একটা স্ক্রিন রেকর্ডের ব্যবস্থা আছে, আপনারা রেকর্ড করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে আপনারা আমাকে কেউ বলবেন না যে আমাকে আমার এই ইয়েটা দেন, যেটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাসটা দেন। আমি আসলে রেকর্ডেড ক্লাসের দায়িত্ব নিতে পারবো না আপনারা, কারণ আমি যদি কোনো কারণে আপনাকে একটা বা দুইটা ক্লাস না দিতে পারি, আমি জানি আপনারা আমার সঙ্গে মিসবিহেভ করবেন। সো আমি আসলে আপনাদের কাছে হাত তুলে ক্ষমা চাই যে ভাই আমাকে আসলে এই জিনিস ডিফিকাল্ট জিনিসের মধ্যে বা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ফেলে আপনারা দয়া করে আমাকে একটা বিতর্কিত ফিগার না বানানোই ভালো। বুঝতে পেরেছেন? আমি খুব সিম্পল মানুষ। আমাকে যারা জীবদ্দশায় সামনাসামনি যারা দেখেছেন তারা জানেন যে আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমি খুব সাধারণভাবেই থাকতে চাই। আমার আসলে অসাধারণ হওয়ার কোনো ইচ্ছা বা খায়েশ আমার নেই। বুঝতে পেরেছেন? সো আমি জাস্ট আপনাদের শেখাতে চাই, এই যতটুকু আমি নিজে জানি অতটুকু মানুষকে আমি শেখানোর চেষ্টা করি, এর বেশি কিছু না। বুঝতে পেরেছেন? সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে সেটা আমাকে করবেন, কিন্তু এই যে এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমি পড়তে চাই না, প্লিজ আমাকে মাফ করবেন। ঠিক আছে? আমি আশা করি মনে হয় আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। দেখেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। তমল ভাই, আপনি আমার- প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে যে ট্রেড ইউনিয়ন গঠন করা হয় এটার জি। মেয়াদকাল তো 3 বছর, রাইট? কোনটা ভাইয়া বুঝিনি? প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে যে ট্রেড ইউনিয়ন গঠন করা হয় এটা তো না 3 ভাইয়া, বছর। এটা একটা ঘটনা আছে। এটা হচ্ছে ভাইয়া, কোনো ট্রেড ইউনিয়নেরই কোনো মেয়াদ থাকে না। আমি আবারও বলছি, কোনো ট্রেড ইউনিয়নের কোনো মেয়াদ থাকে না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে যে ওই ট্রেড ইউনিয়নের যে নির্বাহী কমিটি থাকে, আমি আবার বলছি, প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের যে নির্বাহী কমিটি থাকে, সেই ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটির যেটা থাকে সেটা হচ্ছে যে ওই নির্বাহী কমিটির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই কমিটির মেয়াদ থাকে 2 বছর, কিন্তু এইটা আবার প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে এই নির্বাহী কমিটির মেয়াদ থাকে 3 বছর। এবং এরা যখন এই নির্বাহী কমিটিটা যখন কি হয়, তারা সিবিএ হয়ে যায়, ওইটারও মেয়াদ থাকে কয় বছর? 3 বছর। এবং ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে ওইটার মেয়াদ থাকে কয় বছর? 2 বছর। বুঝতে পেরেছেন? তো এই যে দেখেন এখানে বলা আছে, ট্রেড ইউনিয়নের সাধারণ সদস্যগণ কর্তৃক উহার কর্মকর্তা নির্বাচন পন্থা, এবং এই যে এখানে বলছে প্রতিষ্ঠান পুঞ্জের ক্ষেত্রে কর্মকর্তার কার্যকরী মেয়াদ 3 বছরের বেশি হইবে না। তার মানে এটা সর্বোচ্চ হবে কয় বছর? 3 বছর। বুঝতে পেরেছেন ভাইয়া? জি, ক্লিয়ার। মানে এক্সিকিউটিভ কমিটি মেম্বার যেটা সিলেকশন প্রসেস 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা সর্বোচ্চ 3 বছর হবে ভাইয়া, ঠিক আছে? ওকে। তার মানে একবার হলে এটা আজীবন থাকবে এই ট্রেড ইউনিয়ন? এই ট্রেড ইউনিয়ন একবার রেজিস্ট্রেশন মানে এইটাই ফাইনাল রেজিস্ট্রেশন, এবং এটা আজীবন চলবে। ঠিক আছে? এটা যতদিন না পর্যন্ত ক্যান্সেলড হবে ততদিন পর্যন্ত এটা থাকবে। ক্লিয়ার? জি, ঠিক আছে। থ্যাংক ইউ তমল ভাই। তাহলে মেম্বারগুলো চেঞ্জ হবে কিভাবে, নাকি একই মেম্বার আজীবন থাকবে? একই মেম্বার, তারা চাঁদা দিবে, চাঁদা দিলে তারা মেম্বার হবে, মেম্বার থাকবে, চাঁদা দিবে না মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। ওইটা কোথায় থাকবে? এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া ওইটা কোথায় থাকবে? ওইটা থাকবে ওদের গঠনতন্ত্র। এই ধরনের জিনিসগুলো ওরা কিভাবে মেম্বার বানাবে, কিভাবে মেম্বারশিপ ক্যান্সেল হবে, এগুলো সবগুলো থাকবে ওদের গঠনতন্ত্র। বুঝতে পেরেছেন? জি, এখন আমার চাঁদার বিষয়টা একটু জানার, যে কিভাবে চাঁদা দিতে হয় বা আচ্ছা, চাঁদার খুব চমৎকার একটা বিষয় আছে। দেখেন, চাঁদার বিষয়টাকে বলা হয় আমাদের শ্রম আইনে দেখবেন এই যে 204 ধারায় বলা আছে চেক অফ। চেক অফ মানে কি? চেক অফ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি করে,
যে আপনার ইউনিয়ন কি করবে, মালিককে একটা রিকোয়েস্ট করবে যে স্যার আপনারা কি করবেন, যে শ্রমিকের স্যালারি থেকে যে সকল শ্রমিকরা আমাদের ট্রেড ইউনিয়নের মেম্বার হবে তারা সবাই কি করবে, একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিবে। এটা হতে পারে 50 টাকা মান্থলি অথবা 10 টাকা বা 20 টাকা, সেটা ওর কি থাকবে, গঠনতন্ত্রে উল্লেখ থাকবে যে ও কত টাকা কি করবে চাঁদা হিসাবে প্রদান করবে। আমি আবার বলছি, সে কত টাকা চাঁদা হিসাবে প্রদান করবে এটা বলা থাকবে কোথায়, এটা বলা থাকবে তার গঠনতন্ত্রে। হ্যাঁ, এখন আসেন আমি এই জিনিসটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে বলি। গঠনতন্ত্রে কি থাকবে, চাঁদার বিষয়টা বলা থাকবে, এবং গঠনতন্ত্রের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় যে ওই চাঁদার টাকাটা চাইলে ট্রেড ইউনিয়ন কি করতে পারে, নিজেরা হাতে হাতে ওই চাঁদার টাকা তারা সংগ্রহ করতে পারে। যদি তারা হাতে হাতে চাঁদার টাকা সংগ্রহ না করে তাহলে তারা কি করবে, মালিককে তাদের যে মেম্বারদের লিস্টটা মালিককে দিয়ে দিবে, এবং মালিক কি করবে ওই অনুযায়ী তার ইয়া থেকে কি করবে, যে টাকাটা ডিডাক্ট, তার পেরোল থেকে ওই টাকাটা ডিডাক্ট করবে। ডিডাক্ট করে এই টাকাটা, এই যে দেখেন পরবর্তী 15 দিনের মধ্যে এই টাকাটা কি করবে, যে তারা নিয়ে তাদের ওই যে ট্রেড ইউনিয়নের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে তারা ট্রেড ইউনিয়নের এই অর্থটা জমা করে দিবে। মালিক দিলে পরে শ্রমিকরা, প্রত্যেকটা শ্রমিককে যেটা করবে সেটা হচ্ছে যে এই টাকাটা যখন ট্রেড ইউনিয়ন পেয়ে যাবে, ট্রেড ইউনিয়ন সবাইকে একটা করে কি করবে, স্লিপ দিবে। যাদের যাদের কাছ থেকে টাকাটা কাটা হয়েছে সবাইকে একটা করে রসিদ দিবে। বুঝতে পেরেছেন? এই দেখেন এখানে বলা আছে, এই যেখানে বলা আছে দেখতে পাচ্ছেন যে তাদেরকে সবাইকে রসিদের মাধ্যমে একটা রসিদ প্রোভাইড করতে হবে বাধ্যতামূলক ভাবে। ক্লিয়ার? তোমার ভাই এখানে বলা আছে যে সিবিএ এর অ্যাকাউন্টে টাকা জমা দেবে, তার মানে ওই সিবিএটা ওই সবাইকে আবার ভাগ করে দিবে। এটা ভাইয়া যেটা হয় যে আপনার স্বাভাবিকত যেটা করে সিবিএ রাই টাকাটা এভাবে তোলে, তবে যেটা হচ্ছে সিবিএ তো ইউনিয়ন, সিবিএও তো একটা ইউনিয়ন না ভাইয়া? জি। সো ওই ইউনিয়নটা কি করবে, যে সে এই টাকাটা সিবিএ ইউনিয়নটা, সিবিএ আপনার ধরেন এক জায়গায় যদি 5টা ট্রেড ইউনিয়ন থাকে বা 3টা ট্রেড ইউনিয়ন আছে, তো সবাই কি করবে, আলাদা আলাদা ভাবে এই লিস্টটা মালিককে দিবে। মালিক ওইভাবে টাকাটা কেটে আলাদা আলাদা 3টে অ্যাকাউন্টে জমা করে দিবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি। আর আপনার কাছে কোনো গঠনতন্ত্র আছে? কোনো গঠনতন্ত্র দেখতাম, কোনো গঠনতন্ত্র আছে কিনা আপনার কাছে? আমার কাছে গঠনতন্ত্র আছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে গিয়ে, আমি বলি আপনাদের খোলাখুলি বলি, আমার কাছে যে সকল অর্গানাইজেশনে আপনারা অনেকে জানলে একটু অবাকই হবেন, এখন আমি কিন্তু একজন ট্রেড ইউনিয়ন নেতা। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি ট্রেড ইউনিয়ন নেতা কিভাবে কি? আমি আসলে ট্রেড ইউনিয়ন নেতা হইতে বাধ্য হয়েছি। কেন হয়েছে সেটা আমি আপনাকে বলি। আমার কাছে বিপদে পড়া বিভিন্ন অর্গানাইজেশন আসে, মানে অনেক প্রতিষ্ঠান কি করেছে যে ওর প্রতিষ্ঠানে শুধু বারবার ট্রেড ইউনিয়ন জমা দেয়। তো মালিকদের কাছে ট্রেড ইউনিয়ন জমা দেয়, আর ওরা কি করে, ট্রেড ইউনিয়ন জমা দিলে মালিকরা যখন ওদের সঙ্গে গিয়ে ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে দেখা করে, তখনই মালিককে বলে স্যার আমাকে 2 লাখ টাকা দেন, স্যার আমাকে 3 লাখ টাকা দেন, স্যার আমাকে 5 লক্ষ টাকা দেন। অনেকে এরকমের আছে। সো এখন যখনই কি করে, যে এরা যখনই টাকা চায় তখন মালিকরা তো ভয় পায় যে ট্রেড ইউনিয়ন হইলে তো আমার অর্গানাইজেশনটা 12টা বেজে যায়। তো তখন কি করে, যে মালিকরা ওদেরকে টাকাটা দিয়ে দেয়। তো এমনও অনেক মালিক আছে, সে হচ্ছে 25 লক্ষ 30 লক্ষ টাকা শুধু এই ট্রেড ইউনিয়নের পেছনেই খরচ করেছে। তো এরা বিপদে পড়ে আমার কাছে আসে যে তমাল আমি আসলে এই বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাতে পারো কিনা। তখন আমি তাদেরকে একটা কাজ করি কি, যে তাদেরকে ট্রেড ইউনিয়ন করে দেই, ফ্যাক্টরিতে করে দিয়ে ওই ট্রেড ইউনিয়নটা আমি আমার কাছে রেখে দিই। অর্থাৎ ওই ফ্যাক্টরির 100%, আপনারা তো জানেন কিনা আমি জানি না, যে দেখবেন এই যে এখানে একটা কথা বলা আছে, দেখাই আমি আপনাদের। একটা ব্যক্তি, একজন এমপ্লয়ি একটা প্রতিষ্ঠান, একটা ট্রেড ইউনিয়নের কি হইতে পারে, একটা ট্রেড ইউনিয়নেরই মেম্বার হতে পারে। তারা একাধিক ট্রেড ইউনিয়নের কখনোই মেম্বার হতে পারবে না। আমি আবার বলছি, তারা একাধিক ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারবে না। সে যদি একাধিক ট্রেড ইউনিয়নের মেম্বার হয় তাহলে তার জন্য কিন্তু সমস্যা আছে। এই দেখেন, একই সময়ে কোনো মালিক অথবা কোনো শ্রমিক একই প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হইতে বা থাকিতে পারিবে না। তো আমি কি করি, যখন ট্রেড ইউনিয়নটা জমা দেই তখন 100% সদস্যকেই কি করি, আমরা ট্রেড ইউনিয়নের মেম্বার করে দিই। তার মানে একটা প্রতিষ্ঠানের যদি সকল এমপ্লয়ি, ধরেন একটা প্রতিষ্ঠানে 500 এমপ্লয়ি আছে, 500 এমপ্লয়ি সবাই একটা ট্রেড ইউনিয়নের মেম্বার, তাহলে কি ওই প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করা যায় বলেন তো?
করা যায়? এটাও ভুয়া, মানে ওই না স্যার না, যায় না। তো এই জন্য কি করি, হলুদ ট্রেড ইউনিয়ন, হ্যাঁ বলেন, হলুদ ট্রেড ইউনিয়ন যেটা আমরা বলি এইটা, বুঝিনি ভাই, আবার একটু বলেন। হলুদ ট্রেড ইউনিয়ন? হলুদ আচ্ছা ভাইয়া, হলুদ বা লাল বলতে তো কোনো ট্রেড ইউনিয়ন হয় না। আমি শুধু একটা জিনিস বলতেছি, আমি কিভাবে জিনিসটা ম্যানেজ করি সেটা আমি আপনাদেরকে বলি। তো আমার কাছে যখন ওই মালিকরা আসে তখন আমি কি করি, ওই 100% এমপ্লয়িকেই কি করি, ট্রেড ইউনিয়নের মেম্বার করে আমি সরকারের কাছে আবেদন করে ট্রেড ইউনিয়নটা গঠন করে ফেলি। গঠন করে আমি কি করি, ওই ট্রেড ইউনিয়নটা, এই ধরনের আমার কাছে প্রায় 50টা ট্রেড ইউনিয়ন আছে এখন বর্তমানে, আমার কাছে 50টা ট্রেড ইউনিয়ন আছে, এবং ধরেন 50টা ফ্যাক্টরির ট্রেড ইউনিয়ন আমার আওতাভুক্ত, এবং আমি এই 5টা ট্রেড ইউনিয়নের মধ্যে থেকে 5টা ট্রেড ইউনিয়নকে একত্রিত করে আমি কি করেছি, একটা ফেডারেশন করে ফেলেছি। আমি হইলাম ওই ফেডারেশনের সভাপতি। আমার যে পার্টনার আরেকজন অ্যাডভোকেট, উনি হলেন গিয়ে ওইটার সহসভাপতি, মানে যেটাকে আমরা বলি সাধারণ সম্পাদক। এই সাধারণ সম্পাদক, তা আমরা দুইজন মিলে কি করলাম, আমরা আরো কয়েকজন অ্যাডভোকেট মিলে আমরা একটা ট্রেড ইউনিয়ন গঠন করে ফেলেছি। আমরা ট্রেড ইউনিয়ন তো গঠন আগেই হয়ে গেছে, আমরা একটা ফেডারেশন গঠন করেছি। সো ওই ফেডারেশনের, আপনি যদি এখন আমাকে বলেন যে আমি একজন ফেডারেশনের নেতা, এক কারণ আমাকে কি করতে হয়েছে, যে মালিকদেরকে প্রোটেকশন দিতে গিয়ে তখন আমাকে এই কাজটা করতে হয়েছে। কারণ এতে করে অনেক শ্রমিক নেতা আমার উপরে খেপা, যে তোমার ভাই আপনি এই মালিকের কাছ থেকে আমাদের টাকা ইনকাম বন্ধ করে দিলেন। বুঝতে পেরেছেন কেন করতে হয়েছে? কারণ আপনারা অনেকেই জানেন, আপনারা যারা কাজ করেন সবাই জানেন যে আপনাদের মোরাললেস এই সমস্যা, ম্যাক্সিমাম ফ্যাক্টরি গুলোতে আপনাদেরকে কি করতে হয়, সমস্যা ফেস করতে হয় না, হয় কিনা বলেন? কয়েকটা টাকা দেওয়ার সৌভাগ্য আমারও হয়েছে। হ্যাঁ, কয়েকবার টাকা দেওয়ার সুযোগ আপনারও হয়েছিল। তার মানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিসটা হয়। তো এই জন্য আমি কি করেছি, যে আমার কাছে এই যে ধরেন 50টা ফ্যাক্টরির গঠনতন্ত্র আমার কাছে আছে, নাই যে আমি অস্বীকার করব তা না, আছে। কিন্তু এইগুলো আপনাদেরকে কি করা যাবে না, যে এই ওপেনে দিয়ে দেওয়া যাবে না। কারণ দিলে 2 দিন পরে এক কান থেকে আরেক কান, তারপরে আরেক কান থেকে আরেক কান, এভাবে হতে হতে ওই কোম্পানির মালিকের কানে চলে যাবে। এটা কানে চলে গেলে ভদ্রলোক খুব কষ্ট পাবেন, এবং উনি আমাকে খুব খারাপ একটা মানুষ ভাববেন যে আমি ওনার ফ্যাক্টরির ক্ষতি করতেছি। কিন্তু আমি আপনাদের লার্নিং পারপাস একটা কাজ আমি করব, কি করব, যে একটা ব্ল্যাঙ্ক একটা তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, একটা ব্ল্যাঙ্ক, একটা যেটা হচ্ছে নামবিহীন একটা গঠনতন্ত্র আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, এক্সিস্টিং যে ইয়াগুলো আছে, এটাকে আমি প্রথমে চ্যাট জিপিটিতে ছবি আকারে দিব, দিয়ে সেটাকে কি করব, ওইটা লিখে সফট কপি তৈরি করার পরে তারপরে আপনাদেরকে কি করব, আমি এটা ডেলিভার করব বা আপনাদেরকে প্রোভাইড করব। আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি, বোঝাতে পেরেছি? জি, এইভাবে করে দিব। আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে দেখাতে পারলাম না। কেন পারলাম না, আমি খুব পোলাইটলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। আমার উদ্দেশ্য এটা না যে আপনার কাছ থেকে কোনো তথ্য লুকিয়ে রাখা বা কোনো কিছু লুকিয়ে রাখা। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো, এবং সেটা খুব ভালোভাবে শেখানো, যাতে আপনি খুব ভালোভাবে শিখতে পারেন। কিন্তু যেটা হয় যে আমি আরেকজনের ক্ষতি করে আপনাকে উপকার করতে পারি না। এটা আসলে একজন মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করতে হবে। কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন না করলে তো হয় না। রাইট স্যার। তো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। অবশ্যই আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। ক্লিয়ার? আমি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে? ক্লিয়ার ভাইয়া। জি, ওকে। এবার আসেন যে বিষয়টা, আমাদের এইটা চলে গেল। এবার আসেন যে গভর্নমেন্টের রোলটা কি, অর্থাৎ আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মেনটেন করবেন বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে কাজ করবেন, তখন আসলে গভর্নমেন্টের দায়িত্বটা কি হবে, অর্থাৎ সরকারের দায়িত্বটা কি হবে, সেই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সরকারের দায়িত্ব হচ্ছে প্রথম, অ্যাক্ট অ্যাজ অ্যান আম্পায়ার। অর্থাৎ সরকার কি করবে জানেন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে সরকার একজন আম্পায়ারের, যদি আপনি দেখেন যে সুন্দর যদি দেখেন বাংলা তর্জমা দেখেন, তাহলে দেখবেন আম্পায়ার মানে হচ্ছে একজন বিচারক। সরকারের কাজ হচ্ছে গিয়ে সে একজন বিচারক হিসাবে কি করে, যে সে স্বাভাবিকত এই জায়গাটাতে অবস্থান করে। আমি আবার বলছি, সে একজন বিচারক হিসাবে কি করে, যে সে এখানে অবস্থান করে, যে সে বেসিক্যালি কি করে, যে একজন আম্পায়ার হিসাবে যখনই কোথাও কোনো ঝামেলা লাগে বা কোনো সমস্যা হয়,
তখন সে বিচারক হিসেবে গিয়ে সেখানে সেটা সমাধানের চেষ্টা করে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে গিয়ে প্রোটেক্টস ইন্টারেস্ট অফ লেবার, অর্থাৎ কি করে যে তার কাজটা হয় হচ্ছে গিয়ে, দেখবেন সরকার অনেক সময় কি করে যে আমরা অনেক সময় নিজেরা বলি যে সরকারকে গালি দেই যে সরকার কি করতেছে, দেশের ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু দেখবেন সরকার কিন্তু সবসময় দুর্বলের পক্ষে থাকার চেষ্টা করে। তার মানে হচ্ছে গিয়ে সে সবসময় চেষ্টা করে যে শ্রমিকদের ইন্টারেস্টটা যেন কি হয়, প্রোটেক্টেড হয়। আমি আবার বলছি, সে সবসময় দেখবেন যে এই কাজটা করার চেষ্টা করবে যে সে সবসময় শ্রমিকদের ইন্টারেস্টটা কি করবে, যে সে প্রোটেক্ট করার চেষ্টা করবে, সে সবসময় শ্রমিকদের ইন্টারেস্টটাকে সে ডিফেন্ড করার চেষ্টা করবে। এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। তারপরে দেখেন ইমপ্রুভস স্ট্যান্ডার্ড অফ লিভিং, সে কি করে যে সে স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ দেখবেন যে শ্রমিকদের জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কি করে যে সে যে আপনার বিভিন্ন স্কিম নেয় এবং এই স্কিমের মাধ্যমে সে কি করে যে সে বিভিন্ন ভাবে কি করে যে সে শ্রমিকদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা সে ভালো করার চেষ্টা করে। দেখবেন হয় তারা কোয়ার্টার করে দিচ্ছে অথবা কোথাও বাড়ি করে দিচ্ছে, বিভিন্ন ভাবে জিনিসগুলো তারা কি করে যে এই জিনিসগুলো করার চেষ্টা করে, ইমপ্রুভ করার চেষ্টা করে। এটা আমি রিকোয়েস্ট করার পরেও যদি স্যার আপনারা মাইক অন করে রাখেন এবং শব্দ করেন, জিনিসটা আসলে খুবই দুঃখজনক হয়, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি দয়া করে একটু সিনসিয়ার হবেন এই বিষয়টাতে, কারণ সবাই এখানে শিখতে আসছেন, একটু সময় দেন, আমি শেখাচ্ছি স্যার, একটু ধৈর্য ধারণ করেন আপনারা, ঠিক আছে? শব্দ করবেন না প্লিজ। এরপরে যেটা হচ্ছে প্রমোটস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। দেখেন তারা কি করে যে সবসময় দেখবেন যে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে নজর দেয়, বিভিন্ন ভাবে তারা কাজ করে এগুলো নিয়ে, বিভিন্ন ভাবে সে কি করে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এনশিওর করার জন্য সে চেষ্টা করে, এবং এই কাজগুলো সরকারের করার কথা এবং সরকারই এই কাজগুলো করে। তারপরে দেখেন যেটা হচ্ছে গিয়ে সাস্টেইনিং ইন্ডাস্ট্রিয়াল হারমোনি। দেখেন যখন 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস যখন আসলো, এখন অনেকেই সমালোচনা করে ডক্টর ইউনূস দেশ চালাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, কিন্তু মজার জিনিস হচ্ছে কি জানেন, আমরা বাঙালিরা কয়টা মানুষ ডক্টর ইউনূসকে হেল্প করছি যারা এই ডক্টর ইউনূসকে দেশটা চালানোর জন্য? ডক্টর ইউনূস যেদিন ক্ষমতায় বসছে তারপর থেকে কতগুলো আন্দোলন বাংলাদেশে হয়েছে। ইভেন দেখেন বিডিআর এর এত বড় একটা অপরাধ বিডিআর এর সদস্যরা করেছে, অর্থাৎ বিডিআর এ যারা আছে তারা এত বড় একটা অপরাধ করেছে, তারাও কি করেছে যে তখন তারা আন্দোলনে নেমে চলে আসছে যে তারা কি করছে, তারা নিরপরাধ। কিন্তু দেখেন এই লোকগুলো কোথায় ছিল? জেলে ছিল। তাদেরকে ডক্টর ইউনূস ছাড়ানোর ব্যবস্থা করেছে এবং তারা যে ছুটে বাহিরে আসছে এটার জন্য তাদের ন্যূনতম কৃতজ্ঞতা নেই, বরঞ্চ তারা এসে কি করে বিভিন্ন সময় ডক্টর ইউনূসের যতভাবে ক্ষতি করা যায় এই লোকটার সেগুলো করার চেষ্টা করছে। সো এই ধরনের বিষয়গুলো ঘটছে। সো এই বিষয়গুলো ঘটলে কি হচ্ছে, আলটিমেটলি যেটা হয় যে আমরা আসলে কি করছি যে এই সাস্টেনেবল সিচুয়েশনটা ধরে রাখতে পারিনি। ইন্ডাস্ট্রিতে কি ঘটেছে আপনারা জানেন, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে কি কি ঘটেছে, এমন কোনো ঘটনা নাই যেটা ঘটে নাই। অর্থাৎ যেটা হচ্ছে যে শ্রমিকরা রাস্তায় নামা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই। এবং আমি গত পরশুদিন ভ্যাকসিন করে এদিকে একটা ফ্যাক্টরি ভিজিটে গেলাম, ওই ওনাদের ম্যানেজমেন্টরা আমাকে হায়ার করেছে, বেসিক্যালি তার দে আর ভেরি স্কেয়ার্ড অ্যাবাউট দিস ট্রেড ইউনিয়ন এন্ড আদার থিংস। এবং তারা আমাকে বললো যে দেখেন, আমি যখন ফ্যাক্টরিতে ঢুকলাম তখন দেখলাম অনেক গ্লাস ভাঙা। তখন আমি ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করলাম যে এখানে গ্লাস ভাঙা কেন? তখন তারা বলতেছে যে ভ্যাকসিন কোর ওয়ার্কাররা এসে তাদের ওয়ার্কারদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য তারা এসে প্রথমে ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়, পরবর্তীতে যখন গেট খুলে দিতে বলা হয় তখন তারা গেট ভেঙে ফেলে এবং পরবর্তীতে তারা ফ্যাক্টরিতে ম্যাসিভ আকারে ভাঙচুর করে। সো এই জিনিসটা তখন আমি সেখানে এক্সপিরিয়েন্স করলাম। তো দেখেন তারপরেও কিন্তু ডক্টর ইউনূসের যে সেটআপ, তারা কিন্তু চেষ্টা করেছে যে কি করার জন্য, যে ইন্ডাস্ট্রিকে স্টেবল করার জন্য, এবং আস্তে 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 করে দেখেন এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো গোলমাল নেই, এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো সমস্যা নেই। এখন কি হচ্ছে যে সমস্যাগুলো চলে গেছে, এখন মোটামুটি একটা হারমোনি চলে আসে। তার মানে দেখেন গভর্নমেন্ট কি করে যে এই ধরনের একটা সমস্যা হলে সেটা গভর্নমেন্ট মিনিমাইজ করার চেষ্টা করে এবং গভর্নমেন্ট আস্তে আস্তে করে সেটা কি করেছে দেখেন খুব সুন্দরভাবে মিনিমাইজ করে ফেলেছে। এখন কিন্তু কোনো গ্যাঞ্জাম আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। তার মানে যেটা হচ্ছে গভর্নমেন্টের রোল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে, যে এটাও একটা ভাইটাল রোল, যে সে কি করবে যে একটা হারমোনিয়াস সিচুয়েশন সে বিরাজ করানোর চেষ্টা করবে। তারপরে হচ্ছে গিয়ে
সুইটেবল ইমপ্লিমেন্টেশন অফ লেজিসলেশন, আমি আবার বলছি সুইটেবল ইমপ্লিমেন্টেশন অফ লেজিসলেশন। দেখবেন সরকার মিনিমাম ওয়েজ ঘোষণা করার পরেও বাংলাদেশে কিন্তু অনেক গার্মেন্টস বা অনেক প্রতিষ্ঠান এখনো মিনিমাম ওয়েজের থেকে কম মজুরি দেয়। সরকার কিন্তু কি করে না, তাদেরকে কিছু বলে না। কেন বলে না জানেন? কারণ বলে না, এর কারণ হচ্ছে সরকার যদি চাপ দেয়, চাপ দিলে ওই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। এতে করে কি হবে, কিছু ওয়ার্কার যারা ধরেন ন্যূনতম সুবিধাগুলো পায়, তারা ওই সুবিধাগুলো পাওয়া থেকে বঞ্চিত হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যে তাদের চাকরিটা চলে যাবে, এবং চাকরিটা চলে গেলে তাদের পরিবারটা মোটামুটি না খেয়ে কি করবে, যে দিন কাটাবে। এবং দেখবেন যে ওই ব্যবসাটা না চললে ওই এলাকায় হয়তো অনেকগুলো মানুষের কি হবে, কষ্ট হবে। তো এই জন্য কি করে, যে সরকার যে কোনো আইন করার সময় সবার কথা চিন্তা করে, এটা একটা যেমন বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে সে কি করে, যে সুইটেবল ইমপ্লিমেন্টেশন অফ লেজিসলেশন, অর্থাৎ সুইটেবল যেটা হচ্ছে যে সে যে লেজিসলেশনটা সুইটেবল ভাবে সে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে সবার জন্য, যাতে করে মানুষের কি হয়, কষ্ট না হয়। বুঝতে পেরেছেন? এটা একটা বিষয়। তারপরে দেখেন সাপোর্টিং এক্সপ্যান্ডিং প্রোডাকশন অ্যান্ড আউটপুট, অর্থাৎ সাপোর্টিং স্প্যান্ডিং অ্যান্ড প্রোডাকশন আউটপুট, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে সে কি করে, সে বিজনেসটাকে যেটা কি করা যায়, যাতে এক্সপ্যান্ড করতে পারে মালিকরা, এবং যাতে করে কি হয়, যে আউটপুটটা বাড়ানো যায়, সেটার জন্য কি হচ্ছে, যে তারা চেষ্টা করে কিসের জন্য, যেটা হচ্ছে যে এমপ্লয়ীদের জন্য। এইভাবে এমন ভাবে চেষ্টা করে যে তারা সবসময় কি করে, যে এই জিনিসটাকে এমন ভাবে করার জন্য যাতে ইন্ডাস্ট্রিটা কি করে, যে ফ্লারিশ করে বা ভালোভাবে বেঁচে থাকে। তো আপনারা বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে গভর্নমেন্টের রোলগুলো কি কি আমরা বুঝতে পারলাম। যে এই যে রোলগুলো আমি যেগুলো এখন কথা বললাম, এগুলোই আসলে বেসিক্যালি কার রোল, গভর্নমেন্টের রোল, এবং সে এই রোলগুলো সবসময় প্লে করার চেষ্টা করে। এরপরে যদি আমরা আসি, এমপ্লয়ারের রোল কি, আমরা মানে আপনার একজন এমপ্লয়ার যিনি থাকেন তার রোলটা কি হয়, তার যে কার্যক্রমটা সেটা কি। 1 নাম্বার হচ্ছে হ্যান্ডলিং কমপ্লেইন। আমি আবার বলছি, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হ্যান্ডলিং কমপ্লেইন। প্রথম যে কাজটা সে করে, যেটা হচ্ছে যে সে যে কোনো কমপ্লেইন আসলে, দেখবেন মালিকদের প্রথম কাজটা হচ্ছে যে কোনো কমপ্লেইন আসলে সেই কমপ্লেইনের বিষয়ে কি করা, সেটাকে হ্যান্ডেল করা হচ্ছে কি মালিকের সর্বপ্রথম কাজ। যেটা মালিক করে সেটা হচ্ছে যে এটাকে প্রপার ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে গিয়ে ম্যানেজিং গ্রিভেন্স প্রসিজিওর। আমি আবার বলছি, ম্যানেজিং গ্রিভেন্স প্রসিজিওর, অর্থাৎ ওনারা কি করেন, যে গ্রিভেন্সটা কি করা হয়, যে ম্যানেজ করার জন্য চেষ্টা করেন। মালিকরা দেখবেন যে গ্রিভেন্স হ্যান্ডলিং এর জন্য চেষ্টা করে। তারপরে হচ্ছে ম্যানেজিং রিলেশনশিপস উইথ ইউনিয়নস, অর্থাৎ এর পরের কাজটা হচ্ছে গিয়ে যে সে ইউনিয়নের ক্ষেত্রে, আমি আবার বলছি যে ম্যানেজিং রিলেশনশিপ উইথ ইউনিয়ন। প্রত্যেকটা মালিক চায় যে ইউনিয়নের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক থাকুক, কিন্তু যেটা হয় আমাদের দেশে ইউনিয়নের লোক মাঝে মধ্যে খুব অ্যারোগেন্স শো করে। অ্যারোগেন্সের কারণে কি হয়, যে অ্যারোগেন্স শো করার কারণে মালিক তাদের সঙ্গে কথা বলতে পারে না। আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে মালিক পক্ষের কিছু ম্যানেজার আছে, এরা আসলে অনেক সময় একটু অতি উৎসাহী হয়ে যায় মাঝে মধ্যে। এই ম্যানেজমেন্টের কিছু লোক দেখবেন এরা খুবই অতি উৎসাহী হয়ে যায়, এবং অতি উৎসাহী হয়ে গিয়ে তারা কি করে, বিভিন্ন ভাবে এই ইউনিয়নের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলে। তখন ইউনিয়নের লোক আর ম্যানেজমেন্টের কথা শোনে না। তো এই একটা সমস্যা তৈরি হয়। কিন্তু প্রত্যেকটা মালিককে দেখবেন তারা চায় যে তার শ্রমিক তার কথা শুনুক, এবং তারা সেটাকে কি করুক, যে প্রপারলি তারা জিনিসগুলো ইউটিলাইজ করুক, এই জিনিসটা তারা চেষ্টা করে। তারপরে দেখেন পলিসিস টু জেনারেট মোর পজিটিভ আউটকামস। আমি আবার বলছি, পলিসিস টু জেনারেট মোর পজিটিভ আউটকামস, অর্থাৎ যেটা হচ্ছে যে মালিকরা সবসময় কি করে, এমন সব পলিসি করার চেষ্টা করে যাতে করে তার সঙ্গে কি হয়, যে শ্রমিকদের সম্পর্কটা ভালো থাকুক এবং তারা একটা ভালো আউটকাম তার ইন্ডাস্ট্রি থেকে আসুক। এই রোলটা হয় একজন মালিকের, কিসের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে। তারপর দেখেন ফ্যাসিলিটেটিং কাউন্সিলিং ইন কনজাংশন উইথ আদার স্টেক হোল্ডার্স, অর্থাৎ যেটা করে তারা কি করে, ফ্যাসিলিটেট করার চেষ্টা করে কাউন্সিলিং যেটা আছে, কাউন্সিলিং ইন কনজাংশন উইথ আদার স্টেক হোল্ডার, অর্থাৎ অন্যান্য যে ইয়েরা আছে, যেটা হচ্ছে স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে সবাইকে নিয়ে
একটা কাউন্সিলিং এর মাধ্যমে কি করে, একটা সিচুয়েশন জেনারেট করার চেষ্টা করে, যেটা আসলে অর্গানাইজেশনের মধ্যে কি করে একটা ভালো সিচুয়েশন তৈরি করে। এটা আসলে এমপ্লয়ারদের কাজ। কিন্তু আমাদের দেশের মিড ম্যানেজমেন্ট বলেন বা অ্যাকাউন্টস ফাইন্যান্স বলেন অথবা কিছু সিএক্সও লেভেলের মানুষের খারাপ বুদ্ধির কারণে মালিকরা মোটামুটি আইআর যে বিষয়টা আছে এটা নিয়ে রীতিমতো তারা স্কেয়ার্ড, দে আর হাইলি স্কেয়ার্ড, যে তারা আসলে এটা করতে পারবে কিনা, হবে কিনা, এটা নিয়ে খুব বেশি স্কেয়ার থাকে তারা সব সময়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর দেখেন ইনভেস্টিগেটিং এন্ড রিজলভিং কমপ্লেক্স অর ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। আমি আবার বলছি, ইনভেস্টিগেটিং এন্ড রিজলভিং কমপ্লেক্স অর ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ তারা কি করে সবসময় চেষ্টা করে ইনভেস্টিগেট করার জন্য অর রিজলভ করার চেষ্টা করে যে কোনো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে সলভ করার তারা চেষ্টা করে। তারপর দেখেন অ্যানালাইজিং এমপ্লয়ি ফিডব্যাক অ্যাক্রস অল লেভেলস অন এ রেগুলার বেসিস। এবং মালিকদের রোলটা হচ্ছে গিয়ে তারা যে কোনো ফিডব্যাক, এই যে আমাদের দেশে দেখবেন কিছুদিন পর পর, আমি কিছুদিন আগের ঘটনা বলি, আমার বাসা মিরপুরে, তো মিরপুরে 11 নম্বরে দেখবেন অনেকগুলো আছে আমাদের গার্মেন্টস আছে। তো সেখানে হঠাৎ করে দেখলাম আমি আসতেছি ওটা সামনে দিয়ে, ড্রাইভার বললো যে স্যার সামনে আন্দোলন চলতেছে। তা আমি ড্রাইভারটা বললাম আগেই ওকে আমি 11 নম্বর আগে ঘুরিয়ে ওই অন্য দিক দিয়ে ওকে বললাম তুমি বাসায় চলে যাও, আমি একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। তো এখন ওখানে আমি কি করলাম, গেলাম, যাওয়ার পরে আমি শুনতেছি যে কিছু ওয়ার্কার বলতেছে, একজন ফিমেল বলতেছে, একজন ফিমেল তার গ্রিভেন্স হচ্ছে এটা যে আমি গেট দিয়ে ঢুকতেছি, দারোয়ান আমার বোরখা খুলে তারপরে আমার আইডি কার্ড চেক করছে এবং দারোয়ান আমার বোরখা খুলে আমার মুখ দেখে তারপরে আমাকে কি করেছে, অর্গানাইজেশনে ঢুকতে দিয়েছে। সো দেখেন গ্রিভেন্সের লেভেল দেখেন। এবং আরেকজন বলতেছে, অন্য আরেকজনের অভিযোগ হচ্ছে যে সে একদিন ইয়েতে যেটা হচ্ছে 2 মিনিট লেট করে সে এসে গেটে দাঁড়িয়েছে, তাকে কি করেনি, দারোয়ান গেটে ঢুকতে দেয়নি। তো ওই দিনের যেটা হচ্ছে যে তার পূর্ণ দিন অ্যাবসেন্ট দেখানো হয়েছে এবং সেটা নিয়ে সে মোটামুটি বেশ যেটা হচ্ছে যে সে খুব কষ্ট পেয়েছে এবং সে এটা নিয়ে খুবই মর্মাহত হয়েছে এবং সে মোটামুটি এটা নিয়ে খুবই বাজেভাবে সে খুব ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছে। তো দেখেন, সো ম্যানেজমেন্ট এখানে বোঝাই যায় যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে ওই অর্গানাইজেশনটাতে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টের এমপ্লয়ীদের ক্ষেত্রে যে সব থেকে বড় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এই এমপ্লয়িগুলো যেটা করেনি সেটা হচ্ছে ওখানকার যে এমপ্লয়িরা আছে তারা একটা কাজ করেনি। কি কাজ করেনি? তারা বেসিক্যালি এই যে এমপ্লয়ীদের যে ফিডব্যাক গুলো, অর্থাৎ তার যে কি সমস্যা বা কি কারণে এগুলো হয়েছে বা এই জিনিসগুলো কেন হলো, এই জিনিসগুলো যদি তারা নিয়মিত অ্যানালিসিস করতো তাহলে কিন্তু এই সমস্যাগুলি কি হতো না, কখনোই হতো না। কিন্তু এখন কি হয়েছে কেন হয়েছে? কারণ হচ্ছে গিয়ে যে আমাদের মালিকদের যে প্রতিনিধিরা ফ্যাক্টরিতে ছিলেন তারা আসলে এই জিনিসগুলো গুরুত্ব দেননি। এবং আপনাকে আমি আরো একটা মজার না, এটা আসলে খুবই স্যাড একটা বিষয়, কিন্তু জিনিসটা আমি আপনাকে বলি, আপনারা শুনলে অবাক হবেন। বাংলাদেশে অনেক বড় একটা আন্দোলন হয়েছিল চট্টগ্রামের একটা ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিটার আন্দোলনের মূল সাবজেক্ট লাইন ছিল হচ্ছে টিফিন ক্যারিয়ার। আমি আবার বলছি টিফিন ক্যারিয়ার, অর্থাৎ ওরা যে ওয়ার্কাররা যে ভাত নিয়ে আসে না, সেই যে ভাতের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার ছিল হচ্ছে কি একমাত্র আপনার যেটা হচ্ছে যে কারণ একটা বড় ধরনের আন্দোলন হয় এবং সেখানে এইচআর ম্যানেজারকে রীতিমতো মেরে তার চোখ যেটা হচ্ছে রীতিমতো বাতিল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। এবং আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আর একটা ফ্যাক্টরির ঘটনা আমি আপনাকে বলি, ফকিরের একটা ঘটনা। সেখানে আপনারা জানেন যে একজন জিএম সাহেবকে পিটিয়ে মোটামুটি ওয়ার্কাররা আদামরা বানিয়ে সেই ভদ্রলোককে হসপিটালে পাঠান। এই সেই ভদ্রলোক ছিলেন একজন পিএইচডি করা একজন ভদ্রলোক, জিএম সাহেব, এবং তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করে উনি বাংলাদেশে আসেন। আসার পরে ফকিরে উনি চাকরি নেন। এবং বোনাসের একটা ঘটনা, আমি আবার বলছি বোনাসের মতো একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে কোভিডের সময় এই ভদ্রলোককে মোটামুটি রীতিমতো পিটিয়ে আধামরা করে হসপিটালে পাঠানো হয় এবং পরবর্তীতে উনি কোভিডে আক্রান্ত হয়ে এই ভদ্রলোক মারা যান। যদিও এটা কোভিড বলা হয়েছে কিন্তু ভিতরে হয়তো অন্য কিছু ছিল, আমি জানি না। কিন্তু যেটা হচ্ছে আমার কাছে মনে হয় না যে দ্যাট ওয়াজ কোভিড ডেথ, দ্যাট ওয়াজ বেসিক্যালি হি ওয়াজ ফোর্সড টু বিটেন টু ডেথ।
তো আমার যেটা মনে হয়েছে এতটুকুই আমি বলবো, এর বেশি কিছু আমি বলছি না। সো আমার কাছে মনে হয়েছে ওইটা। সো দেখেন, এই ধরনের ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এই যেগুলো অ্যানালাইজিং এমপ্লয়ি ফিডব্যাক অ্যাক্রস অল লেভেল অন এ রেগুলার বেসিস। একটা প্রত্যেকটা লেভেলে কি করতে হবে আপনাকে, এই বিষয়গুলো কি করতে হবে, যে অ্যানালিসিস করতে হবে এবং জানতে হবে যে কেন আসলে এই জিনিসগুলো ঘটছে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? মালিকের ভূমিকাগুলো বোঝা গেল কিনা এবং এর ভূমিকাটা বোঝা গেল কিনা, গভর্নমেন্টের ভূমিকাটা বোঝা গেল কিনা, এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের কাছে? ক্লিয়ার? ওকে, এবার আসেন আপনার ইউনিয়নের ভূমিকাটা কি হবে যখন আইআর নিয়ে যখন কাজ হবে, সেখানে ইউনিয়নের ভূমিকাটা কি, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে ইউনিয়ন কি ধরনের রোল প্লে করে, সেটা একটু জানার বিষয় আছে। 1 নাম্বার, ডিসকাসিং মেম্বার্স কনসার্ন উইথ এমপ্লয়ার্স। অর্থাৎ ইউনিয়নের প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে তারা কি করে, সবসময় এই জিনিসটা কি করে, ডিসকাশন করে উইথ ওনার্স। আমি আবার বলছি, তারা সবসময় কি করবে, যে ওনারদের সঙ্গে ডিসকাশন করবে কি নিয়ে, যেটা হচ্ছে ওয়ার্কারদের বা তার ইউনিয়নের যে মেম্বার থাকবে সেই মেম্বারদের যে কনসার্নস বা ডিসস্যাটিসফ্যাকশন হোয়াট এভার ইট ইজ, সো এইগুলো নিয়ে কি করবে, যে সে মালিকের সঙ্গে কথা বলবে। এটা হচ্ছে তার প্রথম 1 নাম্বার কাজ। 2 নাম্বার, প্রোভাইডিং মেম্বার্স উইথ লিগ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অর্থাৎ যেটা হবে যে আপনাদের ইউনিয়নের, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, ইউনিয়নের নেতারাও বলে আমাদের 3 মাসের বেসিক স্যালারি দেন, আর আপনার যেটা হচ্ছে যে আপনার একজন সাধারণ ওয়ার্কারও বলে আমাকে 3 মাসের দেন, বেসিক স্যালারি দেন। এটা বলে, বোঝার চেষ্টা করবেন কি বলে। একটা হচ্ছে ইউনিয়নের মেম্বারও বলে হচ্ছে আমাকে যেটা হচ্ছে 3 মাসের স্যালারি দেন, আর যেটা হচ্ছে ইউনিয়নের যে নেতা থাকে অর্থাৎ সভাপতি থাকে সেও বলে আমাকে 3 মাসের স্যালারি দেন। এখন প্রশ্ন হলো, শ্রম আইনে কোথায় বলা আছে 3 মাসের স্যালারি? কেউ বলতে পারেন আপনারা? ওটা 3 মাস 13 দিন বলে। বুঝতে পারছেন? 3 মাস কি কোথাও আছে শ্রম আইনে বলা? না, কোথাও নেই। 3 মাস পাইনি। শ্রম আইনের কোথাও 3 মাস শব্দটা উল্লেখ নেই। কে মাইকটা অন করে যেটা হচ্ছে শ্রম আইনের কোথাও 3 মাস শব্দটা উল্লেখ করলে যেটা 120 দিনের কথা, রাইট স্যার, 120 দিনের বিষয়টা তারা কেউ বলতে পারে না, এবং বলতে না পারার কারণে যেটা হয়, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই যে সমস্যা আমি যেটা আপনাদেরকে বলছি, এই সমস্যাটা সবসময় কি হয়, তারা ফেস করে বলতে হলো গিয়ে তারা আসলে বেসিক্যালি এই শ্রম আইনের যে বিষয়টা আছে, শ্রম আইনের এই বিষয়টা তারা আসলে না জানার কারণে তারা নিজেরাও মিসগাইডেড হয় এবং অন্যদেরকেও কি করে, যে মিসগাইডেড করে। তো এই জন্য যে সমস্যাটা সব থেকে বেশি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, যে আমরা যারা ট্রেড ইউনিয়ন নেতা হয় তারাও শ্রম আইন ভালো জানে না, এবং যেটা হচ্ছে যে যারা এটার যারা মেম্বার হয় তারাও আসলে জিনিসটা সুন্দরভাবে জানে না। এই জন্য সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে প্রোভাইডিং মেম্বার্স উইথ লিগ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। অর্থাৎ এরা তার মেম্বারদেরকে সঠিকভাবে গাইড করতে পারে না, এবং এই যে প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলো হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে এই যে আমি আপনাকে যেটা বলছি, যে তারা আইনটা না জানার কারণে এই সমস্যাটা হয়। 1 2 নাম্বার। 3 নাম্বার যেটা হচ্ছে অ্যাকম্পানি মেম্বার্স ইন ডিসিপ্লিনারি অ্যান্ড গ্রিভেন্স মিটিংস। অর্থাৎ তারা কি করবে, যে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন কোনো মেম্বারের এগেইনস্টে হয় বা যদি কোনো গ্রিভেন্সের কোনো মিটিং হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, তারা তাদের মেম্বারদেরকে কি করবে, যে এই ধরনের মিটিং গুলোতে তারা তার মেম্বারদেরকে সাপোর্ট প্রোভাইড করবে। তার মেম্বারদেরকে 100% এই ধরনের সাপোর্ট প্রোভাইড করবে। কিন্তু তারা কি করে না, যে এই ধরনের সাপোর্ট তারা প্রোভাইড করতে পারে না। এর বড় কারণ হচ্ছে গিয়ে যে তারা আসলে সব থেকে বড় যে প্রবলেমটা হয়, সেই বড় প্রবলেমটা হলো কারণ তারা আইনটা জানে না, এটা একটা সমস্যা হয়। কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এটা। তারপর দেখেন, নেগোশিয়েটিং এগ্রিমেন্টস উইথ এমপ্লয়ার্স অন পে অ্যান্ড কন্ডিশনস। অর্থাৎ তারা তাদের ভূমিকাটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে ইউনিয়ন যে কাজটা করবে সেটা হচ্ছে সবসময় এমপ্লয়ীদের পেমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে সে মালিকের সঙ্গে কি করবে, ডিসকাশন করবে
এবং মালিকের সঙ্গে সে বার্গেইন করবে যে স্যার আপনি আমার ওয়ার্কারকে আপনি যে ওভারটাইমটা দিচ্ছেন সেটা রেটটা একটু বাড়িয়ে দেন স্যার, আমার ওয়ার্কারকে যে ওভারটাইমটা দিচ্ছেন সেটা আসলে সঠিক না, ঠিক আছে ওকে ওভারটাইম ঠিকভাবে দিচ্ছেন স্যার ভালো, তাহলে যদি আপনি টাকা বাড়িয়ে না দিতে পারেন তাহলে আমাকে ওই সময় দুটো ডিম খাওয়ান, ডিম খাওয়ালে কি হচ্ছে আমি একটু পুষ্টি পাবো, আমি যদি একটু পুষ্টি পাই তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার, পুষ্টি পেলে আমার ওয়ার্কারটা সুস্থ থাকবে এবং সে কি করবে যে সে একটু ভালো পারফরমেন্স করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্ডিশনস গুলো কি, যে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে, ওয়ার্কিং আওয়ার একটা বিষয় থাকে। এখন ধরেন আপনি কি করেন, মালিকরা স্বাভাবিকত তারা তো চাই প্রফিটটা একটু বেশি হোক, সে প্রফিটটা বেশি করার জন্য সে একটা ওয়ার্কারকে প্রতিদিন 5 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। এই ওভারটাইমের বিষয়ে তাকে কি করে, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা, যে স্যার না আপনি 10 ঘন্টা ওভারটাইম করাতে পারেন না, এটা আমি মানুষ স্যার, আমার সাথে আমার যে মেম্বারটা এখানে কাজ করে দ্যাট পারসন ইজ হিউম্যান বিইং স্যার, তার পক্ষে আসলে এরকমের 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করা আসলে এটা অ্যাবসলিউটলি ইনহিউম্যান, সো আপনি স্যার এটা ঠিক করেন। তারা কি করবে, মালিকের সঙ্গে কথা বলবে যে স্যার ওয়ার্কিং কন্ডিশন স্যার, আপনার এখানে আমার ওয়ার্কার গুলো যেখানে কাজ করে সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, সেখানে প্রচন্ড গরম, তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারে না স্যার, জিনিসগুলো একটু ঠিক করে দেন, এটা করবেন। হ্যাঁ, সো এই ধরনের বিষয়গুলো করা। তারপরে হচ্ছে গিয়ে ডিসকাসিং মেজর চেঞ্জেস টু দ্য ওয়ার্কপ্লেস সাচ অ্যাজ লার্জ স্কেল রিডাউন্ডেন্সি, অর্থাৎ যেটা হয় অনেক সময় যেটা হয় অর্গানাইজেশন দেখবেন যে মালিককে অনেক এমপ্লয়িকে একবারে কি করতে হয়, ছাঁটাই করতে হয়, অনেক বড় এমপ্লয়িকে কি করতে হয়, একবার ছাঁটাই করে দিতে হয়। তখন ছাঁটাইয়ের সময় তার বিভিন্ন ধরনের রোল থাকে বা ডিসকাশন থাকে মালিকের সঙ্গে, স্যার এটা এভাবে করবেন না স্যার, এভাবে করেন স্যার, এটা এভাবে না এভাবে করেন, আমার লোকগুলোকে একটু ছাড় দেন বা ওয়ার্কারকে একটু ছাড় দেন স্যার, আপনি 5 জন করতে যাচ্ছেন স্যার 2 জন করেন, আপনি আগামী মাসে 2 জন করেন। এই ধরনের ডিসকাশন গুলো তারা করতে পারে মালিকদের সঙ্গে। তারপর যেটা হচ্ছে প্রোভাইডস এডুকেশন ফ্যাসিলিটিস and certain consumer benefits such as discounted insurance বা ধরেন ডিসকাউন্টেড ফুডের ব্যবস্থা করতে হয়। আমাদের দেশে যেটা হয় স্যার, যেমন ধরেন এখন বর্তমানে বিএনপি সব থেকে বেশি ভয় পাচ্ছে জামাতকে। কেন বিএনপি সব থেকে বেশি জামাতকে ভয় পাচ্ছে? কারণ জামাত একটা যুগান্তকারী কাজ করে ফেলেছে। জামাত যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা আসলে না কারো কাছ থেকে চাঁদা তোলেন, তারা কারো কাছে চাঁদা না তুলে বরঞ্চ তারা কি করে, ব্যাংক দখল করছে। তারা জামাতের লোকজন, জামাতের যতগুলো ইসলামিক ব্যাংক আছে তার 90% ইসলামিক ব্যাংকের মালিক হচ্ছে জামাতের লোকজন। তারা হচ্ছে ইউনিভার্সিটির যতগুলো বড় বড় ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা নিয়োগ পেয়েছে হচ্ছে জামাত থেকে। তারপরে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জায়গাতে বড় বড় বিজনেস গুলো যে গ্রুপগুলো আছে, যেমন ইবনে সিনা থেকে শুরু করে এরকমের যারা আছে এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো পরিচালনার দায়িত্ব নিয়েছে জামাতের লোকজন। নেয়ার কারণে যেটা হয়েছে, নাও দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং তাদের প্রচুর টাকা। তারা কি করে জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাকে একটা ঘটনা বলি, যে আমার এক স্কুল সময়ের ফ্রেন্ড, সো ও এই গত ইয়ের সময় সরকারের সময় হি ইউজ টু বি স্টাডিং ইন বুয়েট, সে বুয়েটে পড়তো। তো সে তখন বুয়েটে 4th ইয়ারে, তখন বেসিক্যালি তাকে একদিন রাতে পুলিশ উঠিয়ে নিয়ে যায় এবং তার বিরুদ্ধে প্রায়, আমি পরে শুনতে পেরেছি যে প্রায় 28টা মামলা দেয় পুলিশ, এবং এই 28টা মামলায় সে প্রায় গত 12 বছর জেল খাটে। 12 বছর সে কিন্তু তার এটা কমপ্লিট করতে পারেনি। এবং এই 12 বছরে ওর বাবা মারা গেছে, ওর বড় বোনটা মারা গেছে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে যে ও ছিল ওই পরিবারের বড়, মানে ছেলেদের সন্তানদের মধ্যে বড়, মানে ভাইদের মধ্যে বড় ও, ওর উপরে 2 বোন আছে। সো এখন ওর বাবা রিটায়ারমেন্টে চলে আসার পরে আঙ্কেলের ইনকাম ছিল না, এবং আমি শুনতে পেরেছি যে ওর যে এই যে ইনকামের যে ওর যে পরিবার চালানোর যে টাকা, এই 12 বছর, এই 12 বছর ওকে কনস্ট্যান্টলি জামাত যেটা করেছে, প্রতি মাসে ওর ফ্যামিলিকে 15,000 টাকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে। এবং ও আমাকে বললো যে দোস্ত, আমি যে এই পার্টি যে করব না, এটার কোনো ইয়ে নেই, মানে যেটা হচ্ছে না বলার কোনো জায়গা নেই। এই পার্টি আমার জন্য করেনি এমন কোনো কাজ নেই, এবং আমার ধর যত মামলার খরচ যা কিছু সব জামাত চলে। কিন্তু দেখেন তো,
কন্টেম্পোরারি পলিটিশিয়ান যারা আছে আওয়ামী লীগের, দেখেন আওয়ামী লীগের লোকজন এখন যারা জেলে আছে, যারা ইয়ে করছে, এটাতে কিন্তু কোনো কিছুই কি করে না, পার্টি বহন করে না। তো এখন দেখেন যে আমাদের দেশে এই জিনিস নেই, এই যে লাস্টের পয়েন্টটার কারণে এই জিনিসটা চলে আসলো, যে আমাদের দেশে ট্রেড ইউনিয়নের নেতাদের উচিত হচ্ছে গিয়ে সে যে টাকাটা ইনকাম করবে সেটা দিয়ে মেম্বারদের দেখভাল করা, অর্থাৎ মেম্বারদেরকে কি করা, যে ওই টাকাটা মেম্বারদেরকে দেয়া এবং মেম্বাররা ভালো থাকবে, রেশনিং সিস্টেম করবে, এগুলো করা। কিন্তু মজার জিনিস হচ্ছে আপনি দেখেন আমাদের দেশে হচ্ছে উল্টা। আমাদের দেশে দেখবেন নেতারা যারা ট্রেড ইউনিয়ন নেতা তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সে ধরেন এক সময় গার্মেন্টসের, আপনি আমাদের নাজমা আপার কথাই চিন্তা করেন, সে এক সময় ছিল গার্মেন্টসের ওয়ার্কার, এই যে আমাদের ইন্টারস্টোপ একটা গার্মেন্টস আছে এটার ওয়ার্কার ছিল, এবং পরবর্তীতে সে এসে জয়েন করে হচ্ছে কি এসএফ গ্রুপের, এসএফ ডেনিম নামের একটা ফ্যাক্টরি আছে সেখানে, এবং তারপরে সে শ্রমিক নেত্রী হয়ে যায়, এবং আলটিমেটলি এখন সে মোটামুটি আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে 5-7 কোটি টাকার সে মালিক এখন। সো এখন ধরেন এর থেকে আরো বেশি কোটি টাকার মালিক হতে পারে, সেটা আমার জানা নেই, তবে তার আশেপাশের লোকজন যারা আছে তারা আমাকে একটা আইডিয়া দিয়েছে যে 5-7 কোটি টাকার মালিক সে হয়তো বা হতে পারে, এরকমের একটা কথা তারা আমাদেরকে বলেছে। কিন্তু আমার যেটা হচ্ছে যে এটা আমি আপনাকে জাস্ট অনুমান ভিত্তিক বলতেছি। জি বলেন প্লিজ। সে যে গাড়িটা চলে, গাড়িটার দাম নাকি 1 কোটি টাকার উপরে। হ্যাঁ, এটা সত্য কথা, এটা অসত্য কথা না, এবং সে ক্লাস 5 পাস। আপনি যদি তার ইংলিশ কনভারসেশন শোনেন আপনি অবাক হয়ে যাবেন, শি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ। সো এই জিনিসটা আপনাকে বলছি। তো তারপরে যেটা হচ্ছে, তো এরা কি করে না, এরা কখনোই তার মেম্বারদের জন্য বেটারমেন্টের কিছু করে না, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে না, তাদের জন্য যেটা হচ্ছে যে এই রেশনিং সিস্টেম করে না, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে না। কিন্তু দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, জানেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমি শুনেছি এবং আমি বেশ কয়েকজন ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলেছি, ওদের দেশে কোনো ওয়ার্কার কোর্টে যায় না, ওদের দেশে কোর্টে যায় না, বা ওয়ার্কারদের কোর্টে যাওয়ার প্রয়োজনও হয় না। ওরা কি করে, ইউনিয়নের কাছে যায়, ইউনিয়ন মালিককে চিঠি দেয়, দিয়ে ওরা মালিকদের সঙ্গে বসে ওই জায়গাতেই ও কি করে যে ওই জিনিস মীমাংসা করে ওরা কি করে যে ওটা ডিসমিস করে দেয়। হ্যাঁ, সো ওখানেই যত ধরনের ডিসপিউট থাকে ওটা আউট অফ কোর্ট এটা সলভ হয়ে যায়। কিন্তু আমাদের দেশে কি হয়, আমাদের দেশে এটা নিয়ে রীতিমতো এক ধরনের কি হয় যে আপনি দেখবেন যে ড্রামা তৈরি হয়ে যায়, এবং তারা আসলে স্বাভাবিকত তাদের মেম্বারদের দেখভাল কেউ করে না। তারা টাকা ইনকাম করে কিন্তু তারা আসলে মেম্বারদের দেখভাল করতে চায় না, বা দেখভাল করার জিনিসটাও তারা আসলে ওই জিনিসটা ওইভাবে বোঝে না বা করে না বা মেনটেন করে না। এই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হয় যে আমাদের দেশে দেখবেন যে ইউনিয়নের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো হয়। তো এই মোটামুটি হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে যে তিনটা যে পার্টি, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে সরকার, এবং আর একটা হচ্ছে ইউনিয়ন, এদের রোল গুলো কি হয়। এই আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আপনি লক্ষ্য করবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো হচ্ছে কেন। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো মিসিং কেন, কারণ আমাদের যে কাউন্টার পার্টস বা স্টেক হোল্ডার যাদের সঙ্গে আমরা কাজ করি কেউই আসলে এটার বিষয়ে কি না অ্যাওয়ার না। আমি আবার বলছি, কেউ আসলে এটার বিষয়ে অ্যাওয়ার না থাকার কারণে তারা কি হচ্ছে যে তারা এই ধরনের প্রবলেম গুলো জেনারেট করে। স্বাভাবিকত দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তারা এই ধরনের সমস্যাগুলো তৈরি করে ফ্যাক্টরি বা অর্গানাইজেশনের মধ্যে, বুঝতে পেরেছেন। সো এই ধরনের বিষয়গুলো আপনারা খুব ফ্রিকুয়েন্টলি আপনি লক্ষ্য করবেন। এখন দেখেন আপনাদের কারো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে স্যার, এইগুলো নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আমি আবারও বললাম, যখন ওয়ার্কারদেরকে ট্রেনিং করাবেন তখন ওয়ার্কারদেরকে শেখাতে হবে বাবা ডিসিপ্লিনারি অ্যাকশন কি, গ্রিভেন্স হ্যান্ডলিং কি, কেন, কি কারণে, কিভাবে এটা করতে হবে। তুমি যখন একটা শ্রমিক নেতা হবা তখন তোমাকে কি করতে হবে, যে ডিসিপ্লিনারি অ্যাকশনের যে প্রসিডিওর আছে সেটা তোমাকে জানতে হবে, গ্রিভেন্স হ্যান্ডলিং এর প্রসিডিওর তোমাকে জানতে হবে। কারণ তুমি যখন এই জিনিসগুলো নিয়ে কোনো ডিসকাশন টেবিলে বসবে তখন তোমাকে এই জিনিসগুলো না জানলে তখন তুমি এগুলো করতে পারবে না। কিন্তু আমাদের দেশে মালিকও জানে না, আমাদের যারা মিড ম্যানেজমেন্ট আছে তারাও জানে না, এবং আরেকটা জিনিস হচ্ছে গভর্নমেন্টের লোক তো আরো জানে না। তাহলে আপনি কিভাবে গ্রিভেন্স হ্যান্ডলিং করবেন বা আপনি কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কাজগুলো করবেন, এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখেন আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা, যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কষ্ট করে বলতে হবে, না বললে কিন্তু আমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দিতে পারবো না। বলেন কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে কিনা বলেন। তমল ভাই একটু
প্রশ্ন আছে এটা। জি বলেন প্লিজ। তাহলে যখন সিবিএ থাকবে, জি সিবিএ থাকলে মালিকের সাথে এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে কথাবার্তা বা নেগোসিয়েশন বলি বা কোনো দাবি দেওয়া বলি, এগুলা কি করবে? সিবিএ করবে নাকি ইন্ডিভিজুয়াল যে ট্রেড ইউনিয়ন আছে তারা করবে? যখন ভাইয়া সিবিএ থাকবে তখন সিবিএ এরই একমাত্র অধিকার আছে কার সঙ্গে, যে মালিকের সঙ্গে বসে বার্গেনিং করা বা ডিসকাশন করা। সিবিএ ছাড়া কোনো ট্রেড ইউনিয়ন মালিকের ধারের কাছেও যেতে পারে না। আমি আবার বলছি, ট্রেড ইউনিয়নের মালিকের ধারের কাছেও যাওয়ার কোনো ক্ষমতা নেই কিংবা আইনগত কোনো বৈধতা নেই। বুঝতে পেরেছেন? তাহলে এদের রেগুলার অ্যাক্টিভিটিসটা কি, মানে কি এদের করবে? রেগুলার অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে ভাইয়া যে ট্রেড ইউনিয়ন কি করবে, যে সে তার সদস্যদের কাছে চাঁদা তুলবে এবং তার সাংগঠনিক কাজ করবে। যেমন বিএমপি গত 15 বছর কি করেছে ভাইয়া বলেন? জি জি জি। কি করেছে বিএমপি গত 15 বছরে? যা করেছে ঠিক এই রকমের কাজ। সে যখন সিবিএ হবে তখন সে মালিকের সঙ্গে গিয়ে কি করবে, এই সব বিষয় নিয়ে বার্গেনিং করবে, কথা বলবে। কিন্তু সে সিবিএ না, সে একটা ট্রেড ইউনিয়ন। সিম্পলি সে তার গড় গোছাবে, আর কিছু না। সে তার ঘর যেভাবে আছে সেটাকে গুছিয়ে রাখবে। অর্থাৎ বিএমপি গত 15 বছর যা করেছে, যদিও তার নেতা বিদেশে, কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই, কিন্তু তার উচিত ছিল তার সংগঠনকে সব থেকে সুশৃঙ্খল রাখা। তার সংগঠনে তারপরে কে নেতা হবে, কিভাবে হবে, ফিউচার প্ল্যান কি। কারণ তো তাকে তো অ্যাটলিস্ট এই জিনিসটা বোঝা উচিত ছিল। কারণ কি হবে যে একটা সময় না একটা সময় তো ডেফিনেটলি এই সরকারের পতন হবে, কিন্তু সে সেটা প্ল্যান না করে সে উল্টা কাজ করেছে। কিন্তু ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে গিয়ে সে তার ঘরটাকে গুছিয়ে রাখা। কারণ এই ইলেকশনে সে 2 বছরের জন্য সে সিবিএ হতে পারে নাই, অন্য একটা ট্রেড ইউনিয়ন সিবিএ হয়েছে। তার কি করতে হবে? তার লিডারশিপ ঠিক রাখতে হবে, তার এমপ্লয়ীদেরকে ঠিক রাখতে হবে, তার মেম্বারদেরকে ঠিক রাখতে হবে। কারণ সে যদি কি করে যে তার ঘর গুছিয়ে না রাখে, তাহলে কি করবে যে তার মেম্বাররা তাকে ছেড়ে চলে যাবে অন্য ট্রেড ইউনিয়নে। তখন কি হবে? তখন তো আর বেসিক্যালি তার এটা এক্সারসাইজ করার সুযোগ, তাকে তার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লিয়ার? জি। আরেকটা প্রশ্ন, ধরেন একটা ট্রেড ইউনিয়ন যখন হবে 20% এমপ্লয়ি নিয়ে সে ট্রেড ইউনিয়ন করলো, তো এরপরে যারা নতুন জয়েন করবে, ধরেন প্রতি মাসেই তো গার্মেন্টস ফ্যাক্টরিতে নতুন লোকজন জয়েন করে, তো এরা মেম্বার কিভাবে হবে? এরা মেম্বার হবে সে যেদিন চাকরি নিবে সেদিনই সে মেম্বার হতে পারবে। তো এটা কি আবার কলকারখানায় আপডেট দিতে হবে না, তাদেরকে? কেউকে আপডেট দিতে হবে না, এটা শুধুমাত্র তার কাছে আপডেট থাকলেই হবে। অর্থাৎ তার এই যে ইয়েটা থাকবে, যে ইয়েটা থাকবে, কি বলে এটাকে, যে তার নিজের যে রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে এটা আপডেট থাকবে। ঠিক আছে ভাই? জি জি, থ্যাংক ইউ। জি স্যার, আপনি গতকালকে বলছিলেন যে আপনার 3 মাস যাদের হয়নি তারা ট্রেড ইউনিয়নের সদস্য হইতে পারবে না। তারা ভোটার আজকে আবার হইতে শোনা পারবে, যাচ্ছে যে ভোটার। জয়েন হওয়ার সাথে সাথে। আমি আবারও বলছি, তারা ভোটার হতে পারবে, ভোটার। গতকালকের প্রশ্নের উত্তরে ফাঁকা ছিল, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন স্যার ভোট দিবে কারা, ভোট দিতে কয়দিন সময় লাগবে, এগুলো বলেছিলেন না গতকালকে? মনে করে দেখেন। জি স্যার, জি জি স্যার। তখন আমি বলেছিলাম 3 মাস হইলেই সে ভোট দিতে পারবে, কিন্তু সদস্য হইতে তো তার মানা নেই, তাই না? জি স্যার, আইআর এর 3টা পার্টের কথা আপনি বলেছিলেন, মেজর 3টা পার্ট: ইউনিয়ন অর্গানাইজিং, নেগোসিয়েশন এন্ড এনফোর্সমেন্ট। আমরা কি এখনো এনফোর্সমেন্ট পার্টে এসেছি? আমরা এখন পর্যন্ত এনফোর্সিং পার্টে আসি নাই। আমরা এখনো পড়তেছি ইউনিয়ন অর্গানাইজিং এর যে পার্টটা আছে সেই পার্টটা আমরা পড়ছি। দেখেন আমার এই জিনিসটা আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি এটা মিস করে গেছি কিনা। দেখেন আমার পুরো স্লাইড গোছানো, দেখেন আমি আপনাকে দেখাই। আমরা প্রথমে কি পড়তেছি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন জিনিসটা কি, ঠিক আছে, এবং সেখানে আমরা গতকালকে কিভাবে ইউনিয়ন ওপেন হয় এই ধরনের একটা প্রি ডিসকাশন দিয়েছি। কারণ প্রি ডিসকাশন না দিলে আপনারা কি করতেন না, বুঝতে পারতেন না যে আমি আসলে কি পড়াচ্ছি। এই জন্য প্রি ডিসকাশন একটা দিয়েছি। এখন দেখেন এই জায়গায় এসে প্রথমে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন, আপনার এই জিনিসটা, এটা পার্ট কি, আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের পার্ট। তারপর হচ্ছে গ্রিভেন্স হ্যান্ডলিং, গ্রিভেন্সটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটার পার্ট। এরপরে আসেন আপনি শিখবেন নেগোসিয়েশন। এই যে প্রথমের যে অংশটার পরে আমি চলে আসলাম কোথায়, নেগোসিয়েশন। নেগোসিয়েশনের পরে আমি যাব কোথায়, যাব হচ্ছে ইউনিয়ন ম্যানেজমেন্ট। যখন ইউনিয়নটা হবে সেই ইউনিয়নটা আমি কিভাবে ম্যানেজ করব সেই বিষয়গুলো শিখবো। সেই বিষয়টা শেখার পরে যাব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট ম্যানেজমেন্ট। যখন ইন্ডাস্ট্রিয়াতে ডিসপিউট হবে সেটা ম্যানেজ করব কিভাবে, সেটাই যাব। এই যে দেখেন আমার পুরো স্লাইডটা গোছানো, স্টেপ বাই স্টেপ গোছানো। ক্লিয়ার?
স্যার জি অ্যাকচুয়ালি কালকে আমি 2 মিনিট আগে লিভ নিয়ে ফেলছিলাম, তো এইজন্য ভাবলাম যে তখন নো ক্যান্সেল প্রবলেম, স্কিপ করে গেছি নো কিনা। প্রবলেম স্যার, নো প্রবলেম। জি ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি তমাল ভাই, দেখেন একটা আমার প্রশ্ন ছিল। ভাইয়া বলেন। সেটা হলো যে আপনি কথার পরিপ্রেক্ষিতে বলতেছিলেন যে আপনি নিজে একজন ট্রেড ইউনিয়নের নেতা, ঠিক আছে? জি কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে শ্রম আইনের যে 180 ধারা অনুযায়ী যে অযোগ্যতা, সেক্ষেত্রে তো এমপ্লয়ি হতে হয়। তো আপনি কি হুম। সেই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হওয়ার পরে আপনি নেতা হয়ে ভাই আমি ট্রেড ইউনিয়ন? আমি ফেডারেশনের নেতা হইতে গেলে তো আমার ভাইয়া কোনো এমপ্লয়ি কোনো এমপ্লয়ারের ইয়া হইতে হবে না ভাইয়া, যেটা হচ্ছে যে আহ, কর্মী হতে হবে না, বুঝতে পেরেছেন? ভাই আপনি আমার প্রশ্ন কথাটা বুঝতে পারলেন কিনা? আমি ট্রেড না ভাই, ইউনিয়নের আমি মেম্বার হতে গেলে আমাকে কি হতে হবে? কর্মী, একটা প্রতিষ্ঠানের কর্মী হতে হবে। কিন্তু আমি ফেডারেশনের নেতা হতে গেলে আমার কিন্তু কোনো প্রতিষ্ঠানের কি হওয়ার, যে কর্মী হওয়ার প্রয়োজন নেই। পেরেছেন ভাইয়া? দেখেন জি, মানে আপনি হচ্ছে ফেডারেশনের মিউট নেতা করে হতে গেলে রাখেন, আপনার trade union করতে মিউট হবে না। করে রাখেন। দাঁড়ান, আমি মিউট করে দিচ্ছি, আপনি একটু মিউট করার পরে প্রশ্নটা করেন। ভাই এখন আপনি প্রশ্নটা করেন প্লিজ। জি ভাইয়া, আমি বলছিলাম যে ওই যে আপনি তো একজন ট্রেড ইউনিয়নের নেতা হয়েছেন, তো সেক্ষেত্রে কি এমপ্লয়ি হতে হয় না ওই প্রতিষ্ঠানের? না শোনেন, একটা ফেডারেশনের নেতা হওয়ার জন্য কারো এমপ্লয়ি হওয়ার দরকার নেই। কারণ কি আমি আপনাকে বলি, দেখেন ফেডারেশন কখন হয় সেই জিনিসটা আপনাকে একটু বোঝাই। এই দেখেন, ইন্ডাস্ট্রি বেস ফেডারেশন, ইন্ডাস্ট্রি বেস মানে ভাইয়া বাংলাদেশে ধরেন আপনি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে শু ইন্ডাস্ট্রি, তারপরে যেমন ধরেন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমি ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফেডারেশনের নেতা হব। কিভাবে হব? দেখেন এখানে বলছে 5 or more ট্রেড ইউনিয়ন, 5টা বা তার বেশি একটা ইন্ডাস্ট্রি থেকে, গার্মেন্টস থেকে 5টা ট্রেড ইউনিয়ন মিলে যদি চায় তারা কি করতে পারবে, একটা ফেডারেশন গঠন করতে পারবে। বুঝতে পেরেছেন? এখন কি করলো যে 5টা ট্রেড ইউনিয়ন আমার কাছে এসে বলল, তমাল ভাই আপনি আইন খুব ভালো বোঝেন, আপনি আপনি শ্রম আইনের আপনি খুব ভালো জানেন, আপনি একটা কাজ করেন, আমরা 5টা মিলে আমরা একটা ফেডারেশন করতে চাই, আমাকে একটা ফেডারেশন করে দেন, আপনি হবেন ওই ফেডারেশনের সভাপতি। হ্যাঁ, তখন কি হবো যে আমি ওই ফেডারেশনের সভাপতি হয়ে কি করতে পারি, এই 5টা ট্রেড ইউনিয়নে একটা ফেডারেশন গঠন করতে পারি। কিন্তু আমি যদি আমার কাছে ধরেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের এক ট্রেড ইউনিয়নের সভাপতি এসে বলল, তমাল ভাই আমাদেরকে খুব জ্বালাচ্ছে মালিক, হ্যাঁ আমরা আসলে কোনোভাবেই টিকতে পারতেছি না ফ্যাক্টরিতে, একটা কাজ করেন আপনি আমাদের ট্রেড ইউনিয়নের সভাপতি হয়ে যান। আমি কিন্তু ওই ট্রেড ইউনিয়নের সভাপতি হইতে পারবো না, কিন্তু আমি ফেডারেশনের সভাপতি হইতে পারবো, কিন্তু আমি ট্রেড ইউনিয়নের সভাপতি হতে পারবো না। কেন পারবো না? পারবো না কারণ হচ্ছে গিয়ে যে আমি ওই অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের কি না, আমি এমপ্লয়ি না। তার মানে আমি ট্রেড ইউনিয়নের সদস্য হতে গেলে বা ট্রেড ইউনিয়নের সভাপতি হতে গেলে অবশ্যই আমাকে ওই প্রতিষ্ঠানের কর্মী হতে হবে। কিন্তু আমি যদি কি চাই, যে আমি যদি ওই প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানগুলোর 5টা প্রতিষ্ঠান মিলিয়ে যদি একটা ফেডারেশন করতে চাই, এবং সেই ফেডারেশনের কি হইতে পারবো, আমি সভাপতি হইতে পারবো, কিন্তু আমি কি করতে পারবো না, আমি ট্রেড ইউনিয়নের সভাপতি হতে পারবো না যদি না আমি ওই প্রতিষ্ঠানের কর্মী না হই। ক্লিয়ার ভাইয়া? স্যার, তার মানে হচ্ছে যে আমি বাট ট্রেড ইউনিয়নের তমাল ভাই, আপনি যে পাঁচটা আমি যে পাঁচটা ফেডারেশনের ট্রেড নেতা হতে ইউনিয়ন পারবো, নিয়ে তাই তো? একজন বলেন ভাই, আমি সবার উত্তর দিব, বলেন। জি ভাইয়া, আমি যেটা বলছিলাম যে আমি যদি ট্রেড ইউনিয়নের সদস্য বা নেতা নাও হই, সেক্ষেত্রে ফেডারেশনের হতে পারবো। ফেডারেশনের হইতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ট্রেড ইউনিয়ন হতে হলে তো আমাকে অবশ্যই ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হতে হবে। রাইট। এবং জানেন আরো ওকে, মজার ক্লিয়ার। বিষয় বলবো আপনাকে, আরো মজার বিষয় বলি। আমি ধরেন যেটা হচ্ছে যে একটা ট্রেড ইউনিয়নের হয়ে একটা মালিকের সঙ্গে গিয়ে কালেকটিভ বার্গেনিং করতে পারবো। কিভাবে? এখন আপনি বলতে পারেন যে ধরেন অ্যাপেক্স ফুটওয়্যার আমাকে বললো, তমাল ভাই আপনি তো আর আমাদের সভাপতি হতে পারবেন না, কিন্তু ভাইয়া আপনি কি করতে পারবেন, যে আপনি আমাদের পক্ষ হয়ে আপনি অ্যাপেক্স ফুটওয়্যারের মালিক নাসিম মঞ্জুর সাহেবের সঙ্গে আপনি কালেকটিভ বার্গেনিং করবেন, বুঝলেন? কিন্তু তখন আমি বলবো ঠিক আছে, ওকে আমি করতে পারবো। সে কিভাবে পারবো? দেখেন বিশেষজ্ঞ নিয়োগ কোথায় বলা আছে, এটা শ্রম আইনের 202 এর ক নামের একটা জায়গা, কত সালে, 2013 সালে
তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে এই অধ্যায়ে যা কিছুই থাকুক না কেন, যৌথ দর কষাকষি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মালিক এবং যৌথ দর কষাকষি প্রতিনিধি প্রয়োজন মনে করিলে বিশেষজ্ঞ নিয়োগ বিশেষজ্ঞের সহায়তা গ্রহণ করিতে পারিবে। এবং এখানে বলছে উপধারা 1-এ উল্লেখিত বিশেষজ্ঞ সম্পর্কে কোনো আপত্তি উত্থাপিত হইলে তাহা নিষ্পত্তির উদ্দেশ্যে যে কোনো পক্ষ শ্রম পরিচালকের সালিশের জন্য অনুরোধ করিতে পারিবেন। তার মানে যেটা হচ্ছে আমি কি করতে পারবো, যে আমি সিবিএর হয়ে গিয়ে বিশেষজ্ঞ হিসাবে আমি ওই মিটিং অ্যাটেন্ড করতে পারবো। কার পক্ষে? আমি শ্রমিকের পক্ষে অ্যাটেন্ড করতে পারবো, আমি মালিকের পক্ষেও অ্যাটেন্ড করতে পারবো। আমি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে ভাইয়া? জি ভাইয়া, ক্লিয়ার। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কি? তোমার ভাই এই ক্ষেত্রে বিশেষজ্ঞ না হয়ে আপনি তো ফেডারেশনের নেতা হিসেবে যেতে পারবেন, তাই না? আমি ফেডারেশনের নেতা হিসেবে তখন তো আমি ফেডারেশনের যখন নেতা হব, তাই না, তখন তো আমি যেতে পারবো না সরাসরি, কারণ আমি তো ওই প্রতিষ্ঠানের কি না, কর্মী না, কিন্তু আমি ফেডারেশনের সদস্য। তখন আমি ওই মিটিং এ অ্যাটেন্ড করবো কি হিসাবে? বিশেষজ্ঞ হিসাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, না ওই প্রতিষ্ঠানের কোনো ট্রেড ইউনিয়ন যদি আপনার ফেডারেশনের আওতায় থাকে সেক্ষেত্রে? হ্যাঁ, থাকলেও আমি কি করতে পারবো, যে আমি ওদেরকে সাপোর্ট করতে পারবো, কিন্তু আমি ওই মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো কি হিসাবে? বিশেষজ্ঞ হিসাবে। ক্লিয়ার ভাইয়া? জি জি, থ্যাংক ইউ। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? ভাই একটা কোশ্চেন ছিল। আপনারা যে কয়জন প্রশ্ন করছেন আপনারা তো বুঝতে পারছেন তো বিষয়টা, তাই না? আপনাদের ভিতরে যাচ্ছে না যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা কিভাবে ফাংশন করে? বোঝা যাচ্ছে কিনা? যে কয়জন প্রশ্ন করছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, কারণ আমাকে নিশ্চিত হতে হবে যে আপনারা স্টেজ বাই স্টেজ জিনিসগুলো বুঝতে পারছেন কিনা। জি জি, ক্লিয়ার ভাইয়া। তমাল ভাই একটু কোশ্চেন ছিল। প্রশ্ন করেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রশ্ন করেন, কারণ এই জিনিসটা আপনাদের কাছে একদম অজানা, একদম অজানা। এই যে আমি আপনাদেরকে আইন খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছি না, এখন আপনি দেখবেন এই আইনটা যখন পড়বেন তখন এই যে যেমন চেক অফ করলাম আজকে, তাই না, এই চেক অফ দেখবেন যে আপনারা কেউ চেক অফ জানেন না, কিন্তু আজকে কিন্তু জেনে গেলেন চেক অফ জিনিসটা কি। বুঝতে পেরেছেন? আমার কাজ হচ্ছে আপনাদের কাছ থেকে এমন ভাবে জিনিসটা আপনাদেরকে শেখানো যাতে করে আপনি কি করতে পারেন, ইন ফিউচারে আপনারা ভালো করতে পারেন ভাইয়া। কারণ আপনারা ভালো করলে আমার জন্য সুবিধা কি জানেন? আমার জন্য সুবিধা হচ্ছে যে আপনারা ভালো করলে একটা জিনিস কাজ হবে। কি কাজ হবে? যে আমি 2 দিন পরে জানতে পারবো যে এই ছেলেটা ভালো করতেছে, এবং আপনাকে গিয়ে যখন মানুষ জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় শিখেছেন আইআর, তখন যখন আপনি আমার নামটা বলবেন আমার কাছে ভালো লাগবে, বিশ্বাস করেন। এছাড়া আমার এই যে আপনারা যে কয় টাকা আমাকে দিয়েছেন, টাকাটা আমার জন্য খুব বড় কিছু না। আমার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আই এম ক্রিয়েটিং রিসোর্সেস ফর দ্য মার্কেট। আমি আবার বলছি, আপনারা এক একজন যখন এই মার্কেটের জন্য রিসোর্স হবেন, ওইটা আমার জন্য সব থেকে বেশি প্রয়োজন। আমার আসলে আমি টাকা অর্থশালী হচ্ছি, আমি বড় হচ্ছি, আমি অনেক কিছু হচ্ছি, এটা আসলে আমার জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না ভাইয়া। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট পরিমাণ উঁচুতে উঠাইছে, ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে শেখানো। এখন আপনারা দেখেন বুঝতে পারেন কিনা বিষয়গুলো, সেটা একটু আমাকে বলেন। দেখেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কোশ্চেন ছিল ভাই। বলেন ভাইয়া প্লিজ। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে তো বিভিন্ন ধরনের শ্রমিক থাকে, যেরকম ধরেন পার্মানেন্ট অথবা হচ্ছে কন্ট্রাকচুয়াল। মানে পার্মানেন্টরা তো হচ্ছে ট্রেড ইউনিয়ন করবে, হচ্ছে তারা যাবে ট্রেড ইউনিয়নে। এখন যদি তারা হচ্ছে পার্মানেন্ট না হয়, কন্ট্রাকচুয়াল হয়, তখন সেই ক্ষেত্রে তারা কিভাবে করতে পারে? তো দেখেন, কন্ট্রাকচুয়াল একজন এমপ্লয়ি কখন হয়? আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল হয়। বিফোর রিটায়ারমেন্ট কোনো ব্যক্তি কন্ট্রাকচুয়াল হতে পারে না, ঠিক আছে? সো ওই লোকটা ট্রেড ইউনিয়নের মেম্বার হয় না। অস্থায়ী যারা ছিল তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে? ধরেন অস্থায়ীভাবে নিয়োগ 3 মাস 6 মাস। অস্থায়ী কর্মী যারা থাকে, তাই না, অস্থায়ী কর্মীরাও মেম্বার হতে পারে ট্রেড ইউনিয়নের, এতে বাধা থাকে না। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরকম একটা হচ্ছে রিক্রুটিং এজেন্সি থাকে, যারা হচ্ছে একটা কোম্পানি থার্ড পার্টির এমপ্লয়ি আপনার এমপ্লয়ি না ভাইয়া, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, মানে থার্ড পার্টি অন্য একটা কোম্পানির এমপ্লয়ি না। রিটায়ারমেন্ট ছাড়া কি চুক্তিভিত্তিক নিয়োগ হতেই পারে না? বুঝিনি ভাইয়া। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ হতেই পারে না। চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে একমাত্র আফটার রিটায়ারমেন্ট। একজন ব্যক্তি ধরেন 60 বছর হয়ে গেল, রিটায়ারমেন্টের পরে তাকে আপনি চুক্তিতে নিয়োগ করতে পারবেন। এছাড়া কোনোভাবেই কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা যাইবে না। তাহলে এখন যারা আছে মানে তৃতীয় পক্ষের বা হচ্ছে থার্ড পার্টি হিসাবে আছে, তারা কিভাবে নিয়োগ পাচ্ছে বা
থার্ড মানে পার্টিরা ভাইয়া কখনোই, আমি আবার বলছি, থার্ড পার্টির কোনো এমপ্লয়ি ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি না। আমি আবার বলছি, থার্ড পার্টির কোনো এমপ্লয়ি, ধরেন আমার একটা প্রতিষ্ঠান ABC লিমিটেড, এই প্রতিষ্ঠানে আমি ধরেন XYZ একটা কোম্পানি থেকে 50 জন লোক এনে আমি নিয়োগ দিলাম কি হিসাবে, থার্ড পার্টি এমপ্লয়ি হিসাবে। ওই থার্ড পার্টি এমপ্লয়ির আইডি কার্ড আমার না, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার না, কোনো কিছু আমার না। জি জি বুঝতে পেরেছেন? একটা প্রশ্ন ছিল, বিভিন্ন বলেন। প্রতিষ্ঠানে অস্থায়ী কাজের জন্য লেটস সে সারা বছরের মধ্যে ওই কাজটা 4 মাস বা 5 মাস চলে, ওই 5 মাসের কাজের জন্য দেখা যাচ্ছে যে তারা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে থাকেন। তো সেই ক্ষেত্রে কি সেটা কমপ্লায়েন্সের কোন কোন জিনিসগুলো সেটা ভায়োলেট মানে করতেছে? চুক্তিভিত্তিক যদি নিয়োগ করে ভাইয়া, ঠিক আছে, চুক্তিভিত্তিকটা আমাদের দেখেন শ্রম আইন চুক্তিভিত্তিক বলেছে কখন আপনি চুক্তিভিত্তিক লোক নিয়োগ দিতে পারবেন। দেখেন 28 ধারায় যান, 28 ধারায় কি বলেছে, এই যে একটা লোককে বলেছে, তার একটা মিনিট, এই যে এখানে বলেছে অবসর গ্রহণকারী কোন কর্মীকে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিলে পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবে। এইটা বলা আছে কোথায়? শ্রম আইনে। এবার আসেন কন্ট্রাক্ট অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 23 তে দেখবেন এখানে খুব সুন্দর করে বলা আছে যে, এই যে এখানে দেখেন, এখানে বলা আছে, কথাটা কি বলেছে, দ্য কনসিডারেশন আর অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস ইট ইজ ফরবিডেন বাই ল। এখন ধরেন বলেছে এখানে যে যে কোনো কন্ট্রাক্টের কোনো বিষয় হইতে হবে কি আইনসঙ্গত, যদি সেটা আইনসঙ্গত না হয় তাহলে সেটা কি আইন এটাকে নিষিদ্ধ করেছে। তো আপনি একজন এমপ্লয়ির সঙ্গে একটা চুক্তি করলেন, যেটা যে এমপ্লয়ি রিটায়ারমেন্টে যায়নি সেই এমপ্লয়ের সঙ্গে চুক্তি করলেন, তাহলে সেই চুক্তিটা এই চুক্তি আইনের ধারা 23 অনুযায়ী কি বাতিল চুক্তি না বলবৎযোগ্য চুক্তি? বলেন তো, বলেন। সেক্ষেত্রে তো ল ভায়োলেট হচ্ছে, ল ভায়োলেশন হচ্ছে। ঠিক দেখেন আমাদের যে যেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত যে আইন আছে বাংলাদেশে, পারিবারিক যে আইন আছে, সে আইনে বলেছে নিবন্ধন ব্যতীত কোনো বিবাহ বৈধ বিবাহ হিসাবে বিবেচিত হইবে না। তো বাংলাদেশের লোক একটা জিনিস শিখছে যে কোর্ট ম্যারেজ বলতে একটা জিনিস আছে, পোলাপান দেখবেন ছোটবেলা থেকেই শিখে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজ কি, যে একটা হলফনামা তারা দেয়, দিয়ে একটা বিয়ে পড়ে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা হলফনামা, এটা কিন্তু কোনো কাজী বিয়েও পড়ায় না, কিচ্ছু না। এই হলফনামা দিয়ে তারা কি করে, একটা ছেলে বা একটা মেয়ে এরা বিবাহে বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু কিছুদিন পরে যখনই এই দুজনের মধ্যে মারামারি শুরু হয়, তখন তারা কি করে, দুইটা পক্ষ গিয়ে কি করে, কোর্টে যায়। কোর্টে গিয়ে দেখে এদের কোনো কাবিননামা নেই, অর্থাৎ এদের বিবাহটা নিবন্ধিত না। তখন কি করে, যে মেয়েটা গিয়ে ধর্ষণ মামলা করে। ধর্ষণ মামলা কেন করে? কারণ হচ্ছে গিয়ে, কারণ ওর বিবাহটাই কি অবৈধ বিবাহ। তাহলে কি হচ্ছে, তখন মেয়েটা কি করে, যে সে তখন গিয়ে একটা মামলা করে যে আমাকে বিবাহের আশা দিয়া এই ছেলে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে, তখন গিয়ে সে একটা রেপের মামলা। তো এখন বুঝতে হবে আপনাকে যে যে জিনিসটা, এই যে বিবাহটা কেন অবৈধ হলো, বিবাহ কিন্তু এক ধরনের কন্ট্রাক্ট, সেটা কেন অবৈধ হলো, বিকজ আইন বলেছে যে বিবাহটা, ওই ছেলেটা বলতে পারে যে না বিবাহ তো বৈধ। এখন ওই ছেলেটা কি হয়, কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 23 বলেছে বিবাহ ততক্ষণ পর্যন্ত বৈধ না যতক্ষণ পর্যন্ত সেটা নিবন্ধিত হয়। তাহলে বিবাহটা যেহেতু নিবন্ধিত না, তাহলে এই আইনে কি বললো দেখেন তো, দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস ইট ইজ ফরবিডেন বাই ল। তার মানে একমাত্র নিবন্ধন ব্যতীত অন্য কোনো ভাবে আপনি কোনো বিবাহকে কি করতে পারবেন না, বৈধ বিবাহ বলতে পারবেন না। তাহলে এই বিবাহটা বাতিল বৈধ বা বাতিল বিবাহ। আবার সেম হচ্ছে এমপ্লয়ের ক্ষেত্রে। একটা এমপ্লয়ি যখন সে আপনাকে কি করবে, যে বলবে যে আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে কখন, শ্রম আইন বলতেছে যে বাবা চুক্তিভিত্তিক নিয়োগ তুমি একজন এমপ্লয়িকে দিতে পারবা কখন, সেটা হচ্ছে অবসর গ্রহণের ক্ষেত্রে তাকে তুমি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবা। তো একটা একজন এমপ্লয়ি কি করলো, সে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে চাকরি নিল, তাকে আপনি কি করলেন, একটা চুক্তিতে দিয়ে দিলেন। তখন কি হয়েছে, এই যে দেখেন চুক্তি আইনের সেকশন 23 তে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে এটা, এই চুক্তিটা বাতিল চুক্তি। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। রিসেন্টলি আমাদের আর কি কিছু ক্যান্ডিডেট আমরা বাড়ির থেকে আর কি তাদের ইন্টারভিউ নেওয়ার সময় এমএনসি কোম্পানিগুলো এখন কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নিচ্ছে না, তাদেরকে চুক্তি ভিত্তিকের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে তারা আর কি তাদেরকে কাজ করাচ্ছে। এই দেখেন, এই যে থার্ড পার্টি এবং চুক্তি ভিত্তিক কিন্তু ভিন্ন জিনিস। আবারও বলছি, চুক্তি ভিত্তিক এবং আপনারা কি জানেন কেন এই ধরনের এমপ্লয়ি গুলোকে তারা থার্ড পার্টির মাধ্যমে নেয়? কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে?
এবং এমএনসি তে এটা খুব বেশি এখন দেখা যাচ্ছে, এই কেন যে নিচ্ছে? এই যে এমএনসি গুলো নিচ্ছে কেন নিচ্ছে কেউ বলতে পারবেন আপনারা? দেখবেন পিওন, ড্রাইভার, এটা জেনারেলি নিচ্ছে হচ্ছে প্রোডাকশন যখন বাড়ে তখন হচ্ছে তারা হচ্ছে নিতে পারে, আবার যখন কমে যায় তখন তারা ছাঁটাই করতে পারে, এরকম না, আপনাদের এটার বিষয়ে আইডিয়াই নেই। আমি আবার বলছি আপনাদেরকে, আমি বলি শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। ট্যালেন্ট পুল বুঝেন? ট্যালেন্ট পুল, আপনারা ট্যালেন্ট ম্যানেজমেন্ট শোনেন না? ইদানিং যারা এইচআর এ চাকরি করে, ট্যালেন্ট ম্যানেজমেন্ট। জি স্যার, এদের কাজে হচ্ছে হায়ারিং এন্ড ফায়ারিং। এই যে আরেকটা কথা বলে দিলেন মিস্টার মাকারুজ্জামান, উল্টাপাল্টা কথা বলে দিলেন। ট্যালেন্ট ম্যানেজমেন্ট বোঝেন? ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে লোকগুলো ইন ফিউচারে আপনার প্রতিষ্ঠানে কি করবে, যে লিডারশিপ পজিশনগুলোতে যাবে, তাদেরকে যারা ম্যানেজ করে, তাদেরকে যে পদ্ধতিতে ম্যানেজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি, আমরা খুব সংক্ষেপে আমি বুঝাইবো, এর মধ্যে আরো অনেক কথা আছে, খুব সংক্ষেপে বুঝিয়ে বললে এটাকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট বলে। দোজ এমপ্লয়িজ আর নট ট্যালেন্টেড। যেমন দেন ড্রাইভার, ওর মধ্যে কোনো ট্যালেন্ট আছে? ওকে আপনার প্রতিষ্ঠানে সিইও হইতে পারবে, আপনার প্রতিষ্ঠানে ম্যানেজার হইতে পারবে? আপনার ক্লিনার, দেখবেন যে সেলস এমপ্লয়িজ, সেলসের যে এক্সিকিউটিভ লেভেলে যে বাচ্চাগুলো থাকে, এরা আসলে বেসিক্যালি নন ট্যালেন্টেড এমপ্লয়িজ। এই লোকগুলোকে, এইগুলোর পেছনে কোম্পানি কখনো সময় নষ্ট করতে চায় না। অর্থাৎ বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই ধরনের নন ট্যালেন্টেড এমপ্লয়িদের জন্য তারা কখনো এইচআর এর সময় নষ্ট করে না। এই জন্য তারা কি করে, এদেরকে কাইন্ড অফ মনে করে পচা ডিম। পচা ডিম মানে হচ্ছে আজকে তুমি যদি ডিমটা ভালো হও তাহলে তোমাকে আমরা খাবো, তুমি যদি ডিমটা ভালো না হও তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্থাৎ তার কথা হচ্ছে গিয়ে, এই এমপ্লয়িরা একে আমার পেলে পুষে রাখার কিছু নাই। সে যদি চাকরি করে ভালো, চাকরি না করলে খোদা হাফেজ, আমি তাকে বিদায় করে দিব। বুঝতে পেরেছেন? সো এই পদ্ধতিতে বলেন। জি, আপনার কথার সাথে আমি মানে যতটুকু বলেছেন সেটা বুঝতে পেরেছি, কিন্তু যে রিসেন্টলি যে অভিজ্ঞতা হয়েছে আমার, সেটা হচ্ছে যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিপার্টমেন্টের বেশ ভালো স্যালারি পাওয়া এক্সিকিউটিভ গুলো তাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে করা হচ্ছে, মানে নিয়োগ দেওয়া হচ্ছে। সাদ্দাম স্যার, ওরা যে ওই এক্সিকিউটিভ গুলোকে নিচ্ছে, আমার নিজেরও একটা আউটসোর্সিং কোম্পানি আছে, আমার কোম্পানিতে এখন বর্তমানে 3200 লোক কাজ করে। আমি আবার বলছি, আমার কোম্পানিতে 3200 লোক আউটসোর্সিং এ কাজ করে। এই লোকগুলো, ওই যে ছেলেটার কথা বলেন না, এক্সিকিউটিভ সাপ্লাই চেইন, ও আসলে ট্যালেন্ট পুলের মধ্যে নেই। বুঝতে পেরেছেন? ওই অর্গানাইজেশনে ও স্যালারি ভালো দিচ্ছে, কোনো সমস্যা নেই, এক্সিকিউটিভকে স্যালারি 40,000 টাকা দিচ্ছে, কিন্তু ও ট্যালেন্ট পুলের মধ্যে নেই। এই জন্য ওকে কি করেছে, থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ দিয়েছে। বুঝতে পেরেছেন? ওকে, জি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ধরেন যে কেউ চায়নার একজন লোক ইঞ্জিনিয়ার, জি, ও আসছে আমার কোম্পানিতে, আমি নিয়ে আসছি, ওকে আমি 3-4 মাস একটা প্রজেক্ট দাঁড়া করাবো, সেখানে সে কাজ করবে কিছুদিন, 4 মাস ধরেন। ওকে আমি কি হিসেবে নিয়োগ দিব? ওকে আপনি টেম্পোরারি হিসেবে নিয়োগ দিবেন। টেম্পোরারি? জি, ওকে, ঠিক আছে। ঠিক আছে। ভাই, আমার একটা জানার ছিল বিষয়, সেটা হলো 28 ধারা অনুযায়ী তো চাকরির বয়স 60 ইয়ার্স হলেই অবসরে যাবে। এখন 60 ইয়ার্স এর পরেও কি অ্যাজ ইউজুয়াল অবসরে না পাঠায় চাকরি করানো যায় কি ভাই? না, ওইটাও যাবে, ওই যে চুক্তিভিত্তিক তখন করাতে পারবেন। আচ্ছা, আমি একটা ছোট্ট নোটিফিকেশন দিই, যারা চলে যেতে যাচ্ছেন তারা চলে যান, আর যারা প্রশ্ন করবেন তারা থেকে যান। ঠিক আছে? আমি আজকে নতুন কিছু পড়াবো না বা নতুন কোনো স্লাইড পড়াবো না। জি, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওকে কি অবসরে না পাঠায় কি অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ করা যাবে কিনা? না, এখন অবসরে না পাঠিয়ে করা যাবে না, কারণ এটা ন্যাচারাল ভাবেই তাকে অবসরে আপনাকে পাঠাইতে হবে। আপনি 60 বছরে তাকে অবসরে পাঠাতে বাধ্য। তাহলে বাধ্যতামূলক অবসরে পাঠানো লাগবে। জি ভাই, আরেকটা বিষয় জানা ছিল, সেটা হলো আপনি তো গ্রিভেন্সের প্রসিডিউর বা ডিটেলস সবকিছুই পড়াবেন, জাস্ট তারপরেও একটু জানার বিষয় ছিল যে গ্রিভেন্স বক্সের মধ্যে যে অভিযোগগুলো আছে, যেখানে নাম টাম কিছু থাকে না, জাস্ট একটা অভিযোগ, সেই ক্ষেত্রে আসলে কিভাবে ওই বিষয়টা আগানো যায়? লিখিতভাবে যিনি এই অভিযোগ বক্সটা খুঁজে ডকুমেন্টটা পাবেন, তিনি এটা লিখিত আকারে, কমপ্লেইন আকারে এটা এইচআর কে দিবেন, এবং এইচআর তখন এটাকে তদন্ত করবে। যদি ধরেন বাংলাদেশে যখন শোনেন যে রাস্তার পাশে একটা মরদেহ পড়ে আছে, তার পরিচয় নেই, নাম নেই, কিছু নেই, কিন্তু একটা মরদেহ পাওয়া গেছে যেটা পুলিশ ধারণা করছে খুন, তখন পুলিশ কি করে, যে এটার পুলিশ নিজে বাদী হয়ে একটা অপমৃত্যুর মামলা করে। বুঝতে পেরেছেন? তো এই মামলাটা পুলিশকে করতেই হবে বাধ্যতামূলকভাবে। তো অর্গানাইজেশনে যখন কোনো অপরাধ ঘটবে, যখন এইচআর এটা জানবে, সাপোজ আপনি
দুপুরবেলা হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় আপনি শুনতে পারলেন যে একদল লোকজন কি করেছে, মারামারি করেছে আপনার ফ্যাক্টরির। দুইটা পক্ষের একটা পক্ষ আপনার কাছে কমপ্লেইন দিল না, তখন কি করে? এটার দায়িত্বটা কার? আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে কি করা, যে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা। বুঝতে পেরেছেন? জি ভাই, তার মানে অভিযোগ বক্স যে খুলবে ও একটা অভিযোগ দিবে ওই যে চিরকুটটা পাবে ওটার উপর বেজ করে। জি, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তমাল ভাই এগুলো একটা আমি question পড়াবো, ছিল। একটু ধৈর্য ধারণ করেন, এগুলো আমি সব পড়াবো আপনাদেরকে। জি তমাল ভাই, যে কন্ট্রাক্টিং এজেন্সির ক্ষেত্রে আপনি যে কন্ডিশনটা বললেন যে এখন অনেক এমএনসি তে আসলে ম্যান পাওয়ার দেখা যায় থার্ড পার্টি এজেন্সি আউটসোর্সিং এর মাধ্যমে অনবোর্ড করা হয়, বাট সেক্ষেত্রে সবচাইতে বড় যেটা চ্যালেঞ্জ লতে বলা আছে যে কোনো কোম্পানিতে পার্মানেন্ট ন্যাচারাল কোনো রিকোয়ারমেন্ট থাকলে তাহলে তো তারা থার্ড পার্টি সাপোর্ট নিতে পারবে না। সো এটা তো আসলে লফুল না এটা যদি আসলে বলি ভাইয়া আর কি। আইনের একটা জটিলতা, বুঝতে পেরেছেন? এগুলো আসলে যারা আইন বানায়, ওই যে আপনি দেখবেন যে বাংলাদেশে কিছু সস্তা লোক আছে যারা কথায় কথায় বলে আমি আইন বানিয়েছি, আমি আইন লিখেছি। রাইট রাইট রাইট। এরা আসলে বেসিক্যালি কি হয় ভাইয়া, এই আইন, এই বিজনেস অপারেশন গুলো তারা বোঝে না। বুঝতে পেরেছেন? এই বিজনেস অপারেশন গুলো বোঝে না বলে তারা কি করে, তারা তাদের মন গড়া কিছু ওপিনিয়ন দেয়, এবং তারা ধরেন একটু চাটুকার টাইপের হয়। চাটুকার টাইপের হয় কিভাবে? যে সে ধরেন ওই সরকারের লোককে পয়সা দেয় যে ভাই আমাকে একটু ওই কমিটিতে রাখেন, এরকমের। তো এরা চাটুকার প্রকৃতির হওয়ার কারণে সমস্যাটা যেটা হয়, ওদের যোগ্যতা না থাকার পরেও এরা কি করে, এইসব কমিটিতে ঢুকে যায়। ঢুকে যাওয়ার ফলে যে সমস্যাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য হয়, ইন্ডাস্ট্রির লোক যারা যারা কাজ করে তারা আসলে এই জিনিসগুলোর সঙ্গে মেলাতে পারে না। এখন ধরেন আপনি কি করছেন, আপনি আপনার নন ট্যালেন্টেড পিপলকে আপনি পার্মানেন্ট করবেন না, এটাই নিয়ম। এবং তখন কি করবেন আপনি? তমাল ভাই, এখানে শুধুমাত্র যে নন ট্যালেন্টেড কেই প্রায়োরিটি দেওয়া হয় তা মনে হয় না। মানে আমি যদি আরো ভাবে চিন্তা করি, ফ্রিঞ্জ বেনিফিটস যেটা থাকে, প্রফিট শেয়ার বলেন, আমি আপনাকে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পার্মানেন্ট পজিশনের জন্য আমি তো থার্ড পার্টির মাধ্যমে এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী লোকগুলোকে আমি তো নিয়োগ দিলে তো আমার সেক্ষেত্রে ল আমি ভায়োলেট করতেছি, সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করব? একটু ছোট্ট ঘটনা আছে যেটা আপনি একটু স্কিপ করে গেছেন। দেখবেন যে এই কথাটা যেখানে লেখা আছে সেটা আসলে বিধিমালায় বলা আছে। যে কথাটা আপনি বললেন না, এটা আসলে বিধিমালায় বলা আছে, এটা আসলে আইনে বলা নেই। বুঝতে পেরেছেন? সো যেটা হয়, ল ভায়োলেশনের ক্ষেত্রে যখন কোনো ভার্ডিক্ট হয় তখন মূলত আইনটাকে কি হয়, প্রায়োরিটি দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অর্গানাইজেশন গুলো ওই যে গ্যাপটা আছে না, ওই গ্যাপটা তারা ব্যবহার করছে। বুঝতে পারছেন? অ্যাডভান্টেজটা অর্গানাইজেশন গুলো নিচ্ছে, কারণ আপনি বিধিমালা ভায়োলেশনের জন্য মামলা সরাসরি ফাইল করা যায় না। এই ধরনের যেমন সমস্যাগুলো আমাদের আইনে দেখা যাচ্ছে এখন অনেক এমএনসি বলেন বা ব্যাংকে তারা যে এমটিও পজিশনটাকে প্রায়োরিটি দেয়। সো ওখানে অ্যাপ্রেন্টিস কনসিডারের জায়গায় তারা এমটিও বলে লং রানের জন্য তাদেরকে কাজ করাচ্ছে। সো এটাও তো আসলে প্রসেস ভায়োলেশন যদি আমি একভাবে চিন্তা করি আর কি। ভাইয়া, এমটিও বলতে যাদেরকে বোঝাচ্ছেন সেটার ক্ষেত্রে দেখেন, এমটিও দেরকে মূলত আপনি ওরা দেখবেন ব্যাংক সবসময় একটা ট্যালেন্ট পুল তৈরি করে। ওই ট্যালেন্ট পুলে দেখবেন আপনার সাকসেশন প্ল্যানিং যারা বোঝেন, যে সকল যে ধরনের ট্যালেন্টেড পিপল বা যে ধরনের স্কিল গুলো মার্কেটে অ্যাভেলেবল না, ওদের জন্য ব্যাংক আলাদা একটা কি করে, যে একটা পুল তৈরি করে। বুঝতে পেরেছেন? সো এই পুলের মধ্যে দেখবেন যে ওই এমটিওরা নেই, এবং এই জন্যই তাদেরকে কি করে, যে থার্ড পার্টির মধ্যে ফেলে। আর আরেকটা যেটা কোশ্চেন ছিল তমাল ভাই, মানে 5টা মিনিমাম ট্রেড ইউনিয়ন কে অ্যাকুমুলেট করেই তো একটা ফেডারেশন করা যায়, রাইট? তো সেক্ষেত্রে ট্রেড ইউনিয়নের কোনো মেম্বার, মাহমুদ সাহেব নামের একজন ভদ্রলোক, উনি মাইকটা অন করে রেখেছিলেন। তো রুবেল স্যার, আপনি একটু আনমিউট করে কথাটা বলেন প্লিজ। জি সরি তমাল ভাই, যেটা আরেকটা কোশ্চেন ছিল যে আপনার ফেডারেশন তৈরি করার আগে তো আপনাকে মিনিমাম 5টা ট্রেড ইউনিয়ন মিনিমাম রিকোয়ারমেন্ট, রাইট? সো ট্রেড ইউনিয়নে কোনো যদি পার্টিকুলার মেম্বার সেও না থাকে তাহলে সে ফেডারেশনের মেম্বারটা কিভাবে? আমি প্রসেসটা জানি না, এই জন্য জানতে চাচ্ছিলাম। ট্রেড ইউনিয়ন যদি আগে আপনার ফেডারেশন করতে হলে আপনাকে 5টা ট্রেড ইউনিয়ন এক জায়গায় করতে হবে ভাইয়া, বুঝতে পেরেছেন? রাইট। সো আপনি এছাড়া আপনি কি করতে পারবেন না, ফেডারেশন করতে পারবেন না। তো ভাই, ট্রেড ইউনিয়নের যদি সেই মেম্বার না হয়ে থাকে তাহলে সে ফেডারেশনের মেম্বারটা কিভাবে হলো? এখন ভাইয়া যেটা হচ্ছে, ফেডারেশনের মেম্বার হতে হলে, ট্রেড ইউনিয়নের মেম্বার হতে হবে
এ ধরনের কোনো বাধ্যবাধকতা আমাদের আইনে দেয়া নেই। আচ্ছা, ওকে। এটা কি রেফারেন্সটা পেতে পারি? যে জিনিস আইনে নেই সেটা রেফারেন্স কিভাবে দেবেন? ও আচ্ছা, আন্ডারস্টুড। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটাও একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া আমার একটা রিটায়ারমেন্ট নিয়ে কোয়েশ্চেন আছে 60 ইয়ার্স এর। জি আপনি বললেন যে 60 ইয়ার্স অ্যাবভ হওয়ার পর ওকে রিটায়ারমেন্টে দিয়ে আমি কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ দিতে পারবো। জি, ব্যক্তিটা যদি কন্ট্রাকচুয়াল হয়ে থাকে এক্ষেত্রে আইন কি হয়ে থাকে ভাইয়া? ব্যক্তিটা আমার কন্ট্রাকচুয়াল আগে আছে 60 ইয়ার্স হয়েছে, তাহলে কি আবার আমি ওকে আবার এক্সটেন্ড করার জন্য কি কন্ট্রাকচুয়াল করতে পারবো? কারণ ও তো একজন অলরেডি ব্যক্তি হচ্ছে কন্ট্রাকচুয়াল হয়ে পার্মানেন্ট, 60 ইয়ার্স হয়েছে। একজন ব্যক্তি আপনার এখানে কাজ করছে, উনি পার্মানেন্ট পেরোলে ছিলেন, ওনাকে আপনি 60 বছরের রিটায়ারমেন্ট দিয়ে তারপর ওনাকে চুক্তিভিত্তিক দিতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? এক্ষেত্রে ক্লিয়ার, প্রশ্নটা হচ্ছে চুক্তিভিত্তিকটা কত দিনের জন্য? চুক্তিভিত্তিতে আমাদের ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইয়া আছে ভাইয়া, যে 60 থেকে 65 বছর পর্যন্ত তাকে আপনি চুক্তিভিত্তিক রাখতে পারবেন। এরপরে ব্যাংকে আর 65-র পরে কোনো লোক চুক্তিভিত্তিক রাখা যায় না। আর আমাদের জন্য, আমরা যারা নন ব্যাংকিং অর্গানাইজেশন যেগুলো আছে, তাদের জন্য কোনো লিমিট নেই ভাই, এটা লিমিটলেস। আপনি চাইলে সে 80 বছর বেঁচে থাকলো, আপনি 60-এর পরে 20 বছর তাকে আপনি চুক্তিভিত্তিক রেখে দিলেন, এতে আইনগত কোনো সমস্যা নেই। বাট কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম 6 মান্থ না কমল ভাই? হ্যাঁ, কন্ট্রাকচুয়াল এমপ্লয় ভাইয়া, কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট তো না ম্যাক্সিমাম ভাইয়া, ওটা হচ্ছে 6 মান্থ, সর্বোচ্চ হচ্ছে ওটা আমাদের টেম্পোরারি এমপ্লয়ি ভাইয়া, অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে। অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে। জি, ক্লিয়ার? ঠিক আছে। কোন কোম্পানি যদি নিজের পলিসি করে নেয় যে এই কাজের জন্য আমি কিছু কন্ট্রাকচুয়াল লোক নিব, ভাইয়া আইন বড় না পলিসি বড় বলেন তো ভাইয়া? আইনই বড়। তাহলে আইন ভায়োলেট করে আপনি পলিসি করলে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দুইটা কোশ্চেন। এক নাম্বার কোশ্চেন হচ্ছে আমরা 60 বছরের বয়সে রিটায়ারমেন্টে যাবে, কিন্তু একটা 25 বছর হওয়ার পর যদি রিটায়ারমেন্ট দেয় তখন কোনো সমস্যা? তারপর চুক্তিভিত্তিক করলো করবে, সমস্যা নাই। যেটা হচ্ছে কি, এক কোম্পানিতে যদি আপনার চাকরির বয়স 25 বছর হয়, তখন আপনি কি করতে পারবেন, তাকে রিটায়ারমেন্টে পাঠাতে পারবেন। ওকে। আর একটা কোশ্চেন হচ্ছে আমরা ফরেনার যারা, তাদেরকে তো আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিই, এটা কি লফুল না, আপনি নাকি? ফরেনারদেরকে আপনি টেম্পোরারি নিয়োগ দেন, চুক্তিভিত্তিক। টেম্পোরারি। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। তোমার ভাই একটা কোশ্চেন ছিল। জি, সেটা হলো এই যে মানে অস্থায়ী শ্রমিক হিসেবে তো নিয়োগ দেওয়া যাবে, তাই না? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে 6 মাসের জন্য। 6 মাসের জন্য ম্যাক্সিমাম। জি। এই 6 মাসটা কোথায়, মানে কোথাও রেফারেন্স? এটা আমাদের শ্রম বিধিমালায় ভাইয়া বলা আছে, 180 দিন শব্দটা উল্লেখ করা আছে। আপনি দেখবেন 18 নম্বর বিধিতে এই কথাটা বলা আছে। ওটা কি স্থায়ী কাজের জন্য কি, স্থায়ী কাজের জন্য কি ওই টেম্পোরারি এমপ্লয়ি নিয়োগ দেওয়া যাবে ভাইয়া? স্থায়ী কাজের জন্য টেম্পোরারি এমপ্লয়ি নিয়োগ দেওয়া যাবে না। স্থায়ী কাজের জন্য আপনি প্রফেশনাল এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন 6 মাসের জন্য। তোমার ভাই তাহলে যে অস্থায়ী স্যালারি স্ট্রাকচার গুলো কি রকম হবে, মানে ওই এটা কি কোম্পানির নিজস্ব বিধিমালা অনুযায়ী? অস্থায়ী এমপ্লয়িদের কি হবে, মানে স্যালারি স্ট্রাকচারটা কি রকম হবে, বা তাদের ফ্যাসিলিটি? অস্থায়ী এমপ্লয়িদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে? অস্থায়ী এমপ্লয়িদের স্যালারি স্ট্রাকচার ভাইয়া আপনি আপনার নিজের মতো তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তখন ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ইস্যুতে। বলেন। একটা কোম্পানিতে ট্রাস্টি বোর্ড আছে, সবই ঠিক আছে, একেবারে রুলস অনুযায়ী হয়। এখন একজন মেম্বার, ট্রাস্টি বোর্ড মেম্বার, সে অন্য জায়গায় বিভিন্ন টাকা পয়সা তছরূপ করে সে পালাই গেছে, কিন্তু সে মেম্বার এবং তার পিএফ অ্যাকাউন্টে টাকা জমা আছে। এখন এর ক্ষেত্রে করণীয়টা কি, বা আইন কি বলছে? আইন যেটা বলেছে ভাইয়া, আমি একটু আইনটা দেখাই আপনাকে, আপনি একটু স্ক্রিনের দিকে তাকাবেন ভাইয়া। আইন আসলে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা প্রয়োগযোগ্য নয় বলে বলেছে। অর্থাৎ আইন বলেছে যে তার টাকাটা আপনি কি করতে পারবেন না, যে কনফিসকেট করতে পারবেন না, তার বাজেয়াপ্ত করতে পারবেন না। এই কথাটা আইনে খুব সুস্পষ্ট ভাবে ভাইয়া বলে দেয়া আছে। এখন আপনাকে আমি ওই জায়গাটা দেখিয়ে দেই যাতে করে আপনি জিনিসটা ফাইট করতে পারেন। এই দেখেন, এখানে বলা আছে ভবিষ্যৎ তহবিল
অক্রয়যোগ্য। এখানে ভাই কি বলেছে আমি একটু জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন, সরকারি ওয়েবসাইট এই জন্য স্লো। এই দেখেন এখানে বলা আছে কোন শ্রমিক ভবিষ্যৎ তহবিলে হিসাবে যে অর্থ জমা থাকে সে অর্থ কোনোভাবেই হস্তান্তরযোগ্য বা দায়বদ্ধ যোগ্য হইবে না, এবং শ্রমিক কোন কর্য বা দায় সম্পর্কে কোন আদালত কর্তৃক গৃহীত ডিগ্রি বা রায়ের অধীন উহা প্রয়োগযোগ্য হইবে না, অথবা দেউলিয়া আইন 1920 এর অধীন নিযুক্ত কোন রিসিভার উক্তরূপ কোন অর্থ দায়ী করিতে অধিকারী হইবেন না। ঠিক আছে, অর্থাৎ কোনোভাবেই এই ভদ্রলোকের টাকাটা আপনি ক্রোক করতে পারবেন না, বা এই টাকাটা আপনারা নিয়ে নিতে পারবেন না। ক্লিয়ার? আরেকটা জিনিস হলো তাহলে আরেকটা প্রশ্ন সাপ্লিমেন্টারি, ধরেন তার কোনো নমিনিও নাই, ধরে নিলাম, হ্যাঁ, মানে আলোচনা মানে তর্কের খাতিরে, ওই এটা একটা চমৎকার ব্যবস্থা আছে। যদি নমিনি না থাকে তাহলে আপনাকে 131 নাম্বার ধারায় যাইতে হবে। 131 নাম্বার ধারায় যদি আপনি যান তাহলে 131 নাম্বার ধারায় দেখবেন মৃত বা নিখোঁজ ব্যক্তির অপরিশোধিত মজুরি পরিশোধ, অর্থাৎ এই টাকাটা তার নমিনি যেহেতু নাই, আপনি 12 মাস পর্যন্ত আপনার কাছে রাখার পরে এই টাকাটা আপনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়ে দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, জি আমরা কি শেষ করব আজকের জন্য? যদি প্রশ্ন না থাকে শেষ করব। একটা কোশ্চেন ছিল। জি বলেন স্যার। আচ্ছা, ওই যখন তৃতীয় পক্ষেরা বা হচ্ছে ওই থার্ড পার্টিরা তাদের দাবি দাবা বা হচ্ছে তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে করবে, মানে তাদের দাবি কিভাবে উত্থাপন করতে পারে? থার্ড পার্টিরা যখন দাবি দেওয়া নিবে তখন কি করবে? তারা এটা সরকারকে জানাবে। সেক্ষেত্রে কি তাদের কোন ইউনিয়ন বা হচ্ছে ফেডারেশন থাকতে পারে বা ওরকম কোন? তাদের এই ধরনের কিছু থাকতে পারবে না। জি না। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, ওকে শেষ করছি তাহলে। ভালো থাকেন সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। তমাল স্যার 1 মিনিট সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। তমাল স্যার। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, 1 মিনিট সময় লাগবে আমার স্যার। হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। একটা বিষয় আসলে স্যার আমি গতকাল থেকে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা জিনিস আপনার কাছে জানার ছিল। আসলে এই ব্যাপারটা আপনি আলোচনা করছেন কিনা আমি জানি না, আমি হয়তো স্কিপ করে ফেলছি। বলেন স্যার, এই যে আপনি হচ্ছে সিডিএ এবং ট্রেড ইউনিয়নের ব্যাপারে যে কথাগুলো বললেন স্যার, এইখানে হচ্ছে সিডিএ যেটা, এটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট, রাইট স্যার? হ্যাঁ, সিবিএ হচ্ছে কালেকটিভ বার্গেনিং এজেন্ট। আপনি ট্রেড ইউনিয়নের যে সহজ পদ্ধতি শেখেন স্যার। আমি একটু সহজ পদ্ধতি বলি স্যার। একটা রাজনৈতিক দল ইকুইভ্যালেন্ট টু একটা ট্রেড ইউনিয়ন। ধর একটা দেশে একটা সরকার, একটা অর্গানাইজেশন, একটা দেশ, একটা দেশে অর্গানাইজেশন একটা দেশের সঙ্গে কম্পেয়ার করেন। একটা দেশে অনেকগুলো কি থাকতে পারে? রাজনৈতিক দল থাকতে পারে। আর একটা প্রতিষ্ঠানে 3টা ট্রেড ইউনিয়ন থাকতে পারে, তাই না? আচ্ছা, এই যে 3টে ট্রেড ইউনিয়ন যে থাকতে পারে স্যার, এটা মানে এই ট্রেড ইউনিয়নের স্যার উদাহরণটা কি, মানে এরা কি নামে থাকতে পারে স্যার? এই ব্যাপারটা এরা যেটা হবে 20% লোক একত্রিত হয়ে গিয়ে একটা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে। এইটা কি স্যার প্রত্যেকটা কি বৈধ হবে স্যার? হ্যাঁ, মানে যদি শ্রমিকরা হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠন করে প্রত্যেকটাই কি বৈধ হবে নাকি? প্রত্যেকটাই বৈধ হবে। যদি এরা নিবন্ধন পায় তার মানে এরা বৈধ প্রতিষ্ঠান। আচ্ছা, মানে একটা উদাহরণ একটু জানতে চাচ্ছিলাম স্যার, মানে কি, মানে ট্রেড ইউনিয়ন কি ধরনের হতে পারে? এই যে আমরা হচ্ছে যে এই যে পিসি কমিটি বা সেফটি কমিটি, এগুলো কি ট্রেড ইউনিয়নের আওতায় আসে কিনা স্যার? না, এটা আমি আচ্ছা বুঝতে পারছি, আপনার মাথায় একটু প্যাচ লেগেছে স্যার। একটু ওয়েট করেন, আমরা সামনের দিকে এটার আনসার গুলো আপনাকে ঠিক সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে, আর একটু পড়তে হবে, একটু সামনের দিকে যাইতে হবে স্যার। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আমরা একটু সামনের দিকে যাই, তখন ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, একটু ওয়েট করেন। আমি বুঝতেছি যে আপনি ফ্রেশ এবং আপনার কাছে একটু জটিল লাগছে, আমি জিনিসগুলো সলভ করে দিব আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, জি, আসসালামু আলাইকুম।